পাগল হয়ে গেছো তুমি? কেউ দেখে ফেললে কি হবে বুঝতে পারছো? ভয় পাচ্ছ কেন এত? দেখলে দেখবে তোমার বেস্ট ফ্রেন্ডের বোন আমি, অন্য কেউ তো নই। সেটাই তো সবচেয়ে বড় সমস্যা। সাদমান জানলে আমাকে জ্যান্ত কবর দেবে। ও কিছু করবে না, আর করলেও আমি বাঁচাবো। এখন চুপ করে আমাকে আদর করো। আরিয়ানের বুকের ওপর মাথা রেখে শক্ত করে তাকে জড়িয়ে ধরল নিতু। ঘরের আবছা নীল আলোয় নিতুর ভেজা চুল থেকে শ্যাম্পুর মিষ্টি একটা গন্ধ ভেসে আসছে। রাত তখন প্রায় 2:30। চারদিক নিস্তব্ধ। সাদমানদের বাড়িতে আজ একটা পারিবারিক দাওয়াত ছিল, সেই সুবাদে আরিয়ান আজ এখানেই থেকে গেছে। সাদমান পাশের ঘরেই ঘুমাচ্ছে, আর এই সুযোগে নিতু চুপি চুপি আরিয়ানের ঘরে ঢুকে পড়েছে। পরনে একটা পাতলা সুতির লাল শাড়ি, শাড়ির আঁচলটা খসে পড়েছে ফ্লোরে। সেদিকে তার কোনো প্রক্ষেপ নেই। আরিয়ান জানে এই মেয়েটা তার জন্য কতটা বিপজ্জনক, তবুও নিজেকে সে আটকাতে পারল না। নিতুর উন্মুক্ত পিঠে হাত রাখতেই নিতু শিউরে উঠল। তোমার গায়ের এই গন্ধটা আমাকে পাগল করে দেয়নি তো? শুধু গন্ধই হলে চলবে পাগল? আমি তো চাই তুমি আমাকে আরো গভীরভাবে ভালোবাসো, এমনভাবে ভালোবাসবে যেন কাল সকালে আমি বিছানা থেকে উঠতেই না পারি। নিতুর এমন সাহসী কথায় আরিয়ানের শরীরের রক্ত গরম হয়ে ওঠে। সে আর কোনো কথা না বলে নিতুর নরম গোলাপি ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়, প্রথমে আলতো করে, এরপর গভীর থেকে আরো গভীর ভাবে। নিতুর দুই হাত আরিয়ানের মাথার চুলগুলো খামচে ধরে আছে। দুজনের উষ্ণ নিঃশ্বাসে ঘরের শীতল বাতাস যেন ভারী হয়ে উঠল। আরিয়ানের হাত ধীরে ধীরে নিতুর শাড়ির ভাঁজ পেরিয়ে কোমরের নগ্ন অংশে স্পর্শ করতেই নিতু একটা চাপা দীর্ঘশ্বাস ছাড়ে। আরিয়ান, আমাকে আরো কাছে নাও। আরিয়ান নিতুকে পাজাকুলা করে তুলে বিছানায় শুইয়ে দেয়। নিতুর চোখের দিকে তাকালে যে কোনো পুরুষের হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যাওয়ার কথা। আরিয়ান নিতুর গলার কাছে মুখ নিয়ে গিয়ে আলতো করে কামড় বসায়। নিতুর শরীরটা ধনুকের মতো বেঁকে যায়। ঠিক সেই মুহূর্তেই দরজায় টোকা পড়ার শব্দ হয়। আরিয়ান, ওই আরিয়ান, ঘুমিয়েছিস নাকি? দরজার ওপাশ থেকে সাদমানদের গলা শুনে আরিয়ান এবং নিতু দুজনেই ছিটকে একে অপরের কাছ থেকে দূরে সরে যায়। আরিয়ানের মনে হলো তার হার্টবিট এই মুহূর্তে থেমে যাবে। নিতুর চোখেও হালকা ভয়ের ছাপ, তবে সে খুব দ্রুত নিজেকে সামলে নিল। সর্বনাশ হয়েছে। সাদমান এই মাঝরাতে কেন ডাকছে? তুমি দরজা খুলবে না, চুপ করে শুয়ে থাকো। ভাববে তুমি ঘুমিয়ে গেছো। দরজাটা একটু খোলতো ভাই, আমার রুমে এসি কাজ করছে না, গরমে সেদ্ধ হয়ে যাচ্ছি। আমি তোর রুমেই ঘুমাবো আজ। সাদমানের কথা শুনে আরিয়ান মাথায় হাত দিয়ে বসে পড়ে। আরিয়ান ইশারায় নিতুকে লুকিয়ে পড়তে বলে। নিতু তড়িঘড়ি করে শাড়ির আঁচল সামলে নিয়ে আরিয়ানের ঘরের বিশাল আলমারিটার ভেতরে ঢুকে দরজাটা হালকা করে টেনে দেয়। আরিয়ান নিজের শার্টের বোতামগুলো ঠিক করে একটা গভীর শ্বাস নিয়ে দরজা খুলে দেয়। কিরে, এত রাতে ঘুমাসনি কেন? আর বলিস না, এসির রিমোটটা কাজ করছে না। তোর এখানে এসি তো ফুল স্পিডে চলছে, একটু সর, আমি ঘুমাবো। কাল সকালে আবার তানবীরের সাথে অফিসে মিটিং আছে, বস হাসানের সাথে। সাদমান কথা বলতে বলতে সোজা গিয়ে আরিয়ানের বিছানায় ধপাস করে শুয়ে পড়ে। বিছানায় শুয়েই সাদমান নাক টানতে থাকে। কিরে দোস্ত, তোর রুমে এত কড়া পারফিউমের গন্ধ কেন? মেয়েদের পারফিউম মনে হচ্ছে। তুই কি লুকিয়ে লুকিয়ে মেয়েদের পারফিউম মাখা শুরু করছিস নাকি? ধুর পাগল, মেয়েদের পারফিউম হতে যাবে কেন? এটা তো নাদিয়া, মানে আমার মা, আজ আসার সময় ব্যাগে জোর করে একটা নতুন বডি স্প্রে দিয়ে দিয়েছিল, সেটাই ট্রাই করছিলাম। মাসিমাকে বলবি এত কড়া গন্ধের স্প্রে না কিনতে, মাথা ধরে যায়। লাইটটা অফ করে দে। আরিয়ান লাইট অফ করে বিছানার এক কোণায় এসে শুয়ে পড়ে। তার চোখ আলমারির দিকে। আলমারির ভেতরে নিতু যে কতটা অস্বস্তিতে আছে সেটা ভেবেই আরিয়ানের ঘাম ছুটে যাচ্ছে। প্রায় আধা ঘন্টা পর সাদমানের নাক ডাকার শব্দ শোনা যায়। আরিয়ান বুঝতে পারে সাদমান গভীর ঘুমে তলিয়ে গেছে। সে খুব সাবধানে বিছানা থেকে উঠে আলমারির কাছে যায়। দরজাটা একটু খুলতেই নিতু হাঁপাতে হাঁপাতে বেরিয়ে আসে। অন্ধকারে নিতুর মুখটা লাল হয়ে যাচ্ছে। দম বন্ধ হয়ে মারা যেতাম আমি। তোমার ওই গাধা বন্ধুটাকে তুমি কালই এ বাড়ি থেকে বের করবে। আস্তে কথা বলো, ও তো এই বাড়িরই ছেলে, ওকে কিভাবে বের করব? তুমি এখন জলদি নিজের রুমে যাও। যাব না, আমার আদর এখনো শেষ হয়নি। নিতু জেদ ধরে আরিয়ানের শার্টের কলার চেপে ধরে তাকে আলমারির সাথে আষ্টে পৃষ্ঠে চেপে ধরে। অন্ধকারে আরিয়ানের কানের লতিতে নিজের ঠোঁট ছুঁয়ে দেয় নিতু। আরিয়ানের পুরো শরীরে একটা বিদ্যুৎ খেলে যায়। নিতু প্লিজ, সাদমান কয়েক হাত দূরেই শুয়ে আছে,
একটু শব্দ হলে সে উঠে পড়বে। এটাই তো মজা। চরম বিপদের মাঝে ভালোবাসার থ্রিলই আলাদা। নিতু আরিয়ানের হাত দুটো নিজের বুকের উপর চেপে ধরে। আরিয়ান নিজেকে সামলাতে না পেরে নিতুর ঘাড়ে মুখ গুজে দেয়। ঠিক এই সময়ে ঘরের বাইরে লতার গলার আওয়াজ শোনা যায়। লতা এবারের পুরনো কাজের মেয়ে। ক্যাডা গো এখানে মাঝরাত্রে বারান্দায় ক্যাডা হাঁটে? লতার গলা শুনে নিতু চরম বিরক্ত হয়। আজ যেন পুরো পৃথিবী তাদের এক হওয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আরিয়ান দ্রুত নিতুকে ছেড়ে দেয়। লতা খালা মনে হয় পানি খেতে উঠেছে। তুমি এখনই যাও নিতু, প্লিজ। আচ্ছা যাচ্ছি, তবে কাল দুপুরে তুমি আমাদের ছাদে আসবে। লতা খালা তখন ঘুমাবে, তখন কেউ আমাদের ডিস্টার্ব করতে পারবে না। নিতু আরিয়ানকে একটা শেষ দীর্ঘ চুম্বন করে আলতো পায়ে দরজা খুলে নিজের ঘরের দিকে চলে যায়। আরিয়ান বিছানায় এসে বসে, তার কপালে বিন্দু বিন্দু ঘাম। এই মেয়েটা একদিন তাকে নিশ্চিত হার্ট অ্যাটাক করাবে। তবে নিতুকে ছাড়া যে তার এক মুহূর্তও চলে না। পরের দিন সকালে ড্রয়িং রুমে দুই পরিবারের সবাই নাস্তা করতে বসেছে। রাইহান সাহেব খবরের কাগজ পড়ছেন আর চায়ে চুমুক দিচ্ছেন। শফিক সাহেব তার সাথে দেশের রাজনীতি নিয়ে আলোচনা করছেন। সালমা বেগম আর নাদিয়া মিলে রান্নাঘর সামলাচ্ছেন। শফিক ভাই, ছেলে মেয়ে তো বড় হলো, সাদমানের জন্য তো মেয়ে দেখেছি, কিন্তু আপনার মেয়ে নিতুর কি খবর? ওকে তো এবার বিয়ে দিতে হয়। রাইহানের মুখে নিতুর বিয়ের কথা শুনে আরিয়ানের বিষম লাগে। সে কাঁদতে শুরু করে। সাদমান আরিয়ানের পিঠে হাত বুলিয়ে দেয়। ঠিক তখন নিতু হাতে চায়ের ট্রে নিয়ে ড্রয়িং রুমে ঢোকে। নিতুর পরনে একটা হলুদ রঙের সালোয়ার কামিজ। তাকে দেখে মনে হচ্ছে যেন ভোরের স্নিগ্ধ রোদ। নিতু আরিয়ানের দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দেয়। আর বলবেন না রায়হান ভাই, নিতুর জন্য ভালো ছেলে তো খুঁজছি, কিন্তু মেয়ে তো বিয়েতে রাজিই না। এই নিতু শোন, তোর ফুপু গতকাল একটা ছেলের ছবি পাঠিয়েছে। ছেলে ইঞ্জিনিয়ার। আমি বিকেলে ছবিটা দেখাবো। এবার আর তুই না করতে পারবি না। মা, আমি এখন বিয়ে করব না বলেছি তো। আমার বয়ফ্রেন্ড আছে, আমি তাকেই বিয়ে করব। নিতু কথা শুনে ড্রয়িং রুমে পিনপতর নীরবতা নেমে আসে। শফিক সাহেব আর রাইহান সাহেব অবাক হয়ে নিতুর দিকে তাকান। আরিয়ানের মনে হলো তার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। সাদমান লাফিয়ে ওঠে। কি বলিস তুই এসব? তোর বয়ফ্রেন্ড আছে? কে সে? আমাকে বলিসনি কেন আগে? তোমাকে কেন মানবো? আমার বয়ফ্রেন্ড খুব হ্যান্ডসাম, সে এই ঘরের মধ্যেই আছে। আরিয়ানের মনে হলো আজ তার জীবনের শেষ দিন। সে চোখ বন্ধ করে আল্লাহকে ডাকতে শুরু করে। এই ঘরে আছে মানে কে সে? এই ঘরে তো অনেকক্ষণ ধরেই আমার বয়ফ্রেন্ডের কথা হচ্ছিল, মানে আমার মনের বয়ফ্রেন্ড। আমি এখনো তেমন কাউকে খুঁজে পাইনি, পেলেই জানাবো। নিতুর এমন কথায় সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। সবাই ভাবে নিতু মজা করছে, কিন্তু আরিয়ান জানে এই মেয়েটা কতটা ডেঞ্জারাস। ড্রয়িং রুমের এই হাসি খুশির মাঝে আরিয়ানের ফোন বেজে ওঠে। স্ক্রিনে ভেসে ওঠে রিয়া। রিয়া আরিয়ানের কলেজের এক্স গার্লফ্রেন্ড। আরিয়ান কলটা কেটে দেয়, কিন্তু রিয়া আবার কল করে। এবার নিতুর নজর পড়ে আরিয়ানের ফোনের দিকে। নিতুর চোখের দৃষ্টি মুহূর্তেই কঠিন হয়ে যায়। কার ফোন এসেছিল আরিয়ান? লুকোনোর চেষ্টা করো না, আমি স্পষ্ট দেখেছি স্ক্রিনে রিয়ার নাম উঠছিল। রিয়া শুধু শুধু ফোন দিচ্ছে নিতু। ওর সাথে আমার এখন কোনো যোগাযোগ নেই, বিশ্বাস করো। যোগাযোগ নেই তো ফোন কেন দিচ্ছে? আর তুমি বা ওর নাম্বার কেন এখনো সেভ করে রেখেছো? নম্বরটা ডিলিট করতে ভুলে গিয়েছিলাম, আমি এখনই ব্লক করে দিচ্ছি। প্লিজ এভাবে তাকিও না। আরিয়ানের রুমের পাশের বারান্দায় দাঁড়িয়ে তারা কথা বলছিল। নিতুর চোখের আগের আগুন স্পষ্ট। সে আরিয়ানের ফোনটা এক ঝটকায় হাত থেকে কেড়ে নিয়ে নিজেই রিয়ার নম্বরটা ব্লক করে দেয়। আরিয়ান অসহায়ভাবে দাঁড়িয়ে থাকে। সে জানে ঋতুকে এখন বোঝানো অসম্ভব। নিতুর ফর্সা মুখটা রাগে লাল হয়ে আছে। সে আরিয়ানের খুব কাছে এসে তার শার্টের কলারটা চেপে ধরে। আরিয়ান চারদিকে তাকিয়ে দেখে কেউ আসছে কিনা। বাড়ির সবাই নিচে ড্রয়িং রুমে ব্যস্ত, কিন্তু যে কোনো সময় কেউ চলে আসতে পারে। মনে রেখো আরিয়ান, তুমি শুধু আমার। তোমার অতীত, বর্তমান আর ভবিষ্যৎ সবকিছুর উপর শুধু আমার অধিকার। অন্য কোনো মেয়ে যদি তোমার ছায়াও স্পর্শ করার চেষ্টা করে, তবে আমি কি করতে পারি তা তুমি ভালো করেই জানো। নিতুর গলার স্বরে একটা অদ্ভুত মাদকতা আর অধিকার বোধ আছে। সে আরিয়ানের কলার ছেড়ে দিয়ে তার ঠোঁটের ওপর নিজের তর্জনী রাখে। আরিয়ান দীর্ঘশ্বাস ফেলে নিতুর কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নেয়।
নিতুর শরীরের উষ্ণতা আরিয়ানের ভেতরে এক ধরনের শিহরণ জাগিয়ে তোলে। আমি জানি জান, আমি তো শুধু তোমারই। এই আরিয়ান শুধু নিতুর জন্যই বেঁচে আছে। এখন নিচে চলো, মা আর মাসিমা ডাকছেন। তারা দুজন যখন নিচের ড্রয়িং রুমে আসে তখন সেখানে এক এলাহি কাণ্ড চলছে। আরিয়ানের কাজিন সহ আর তার স্ত্রী মিতা সবেমাত্র এসে পৌঁছিয়েছে। সজল মানুষটা ভীষণ আমোদে, সে আসা মানেই বাড়িতে হাসির রোল পড়ে যাওয়া। সজল ড্রয়িং রুমের সোফায় পা তুলে বসে আছে আর মিতা সবার জন্য নিয়ে আসা মিষ্টির প্যাকেটগুলো খুলছে। আরে আরিয়ান, তুই তো দেখছি দিনে দিনে আরও বেশি হ্যান্ডসাম হয়ে যাচ্ছিস। কি ব্যাপার রে? লুকিয়ে লুকিয়ে কি বিউটি পার্লারে যাস নাকি ডালিমের রস খাস? সজলের কথা শুনে সবাই হেসে ওঠে। আরিয়ান একটু লজ্জা পেয়ে সজলের পাশে গিয়ে বসে। সজল আরিয়ানকে জড়িয়ে ধরে তার পিঠে একটা ধপাস করে চাপড় মারে। ওকে আর লজ্জা দিও না তো। আরিয়ান তো ছোট থেকে লক্ষ্মী ছেলে, ওর মতো ছেলে এখনকার দিনে পাওয়া কঠিন। একদম ঠিক বলেছে মিতা ভাবি। আরিয়ান আমার দেখা সবচেয়ে ইনোসেন্ট ছেলে। ও কোনোদিন কোনো মেয়ের দিকে চোখ তুলেও তাকায় না। সাদমানের এই কথা শুনে নিতু আড়াল থেকে একটা তাচ্ছিল্যের হাসি হাসে। সে ভাবলো দাদা যদি জানতো এই ইনোসেন্ট ছেলেটা কাল রাতে তার বোনের সাথে কি কি করছিল তবে নির্ঘাত অজ্ঞান হয়ে যেত। নিতু ফাহিমের দিকে তাকালো। ফাহিম নিতুর ভার্সিটির সিনিয়র, সেও আজ এসেছে কারণ সে সাদমানের বন্ধু। ফাহিম শুরু থেকেই নিতুর দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। নিতু, তোমাকে আজ হলুদ রঙে খুব সুন্দর লাগছে, ঠিক যেন শরতের বিকেলের রোদ। ফাহিমের প্রশংসায় নিতু খুব একটা পাত্তা দেয় না। সে সোজা গিয়ে লতা খালার পাশে দাঁড়ায়। লতা খালা তখন ঘর ঝাড়ু দিচ্ছিল আর উৎসুক কান পেতে সবার কথা শুনছিল। লতা খালার নজর সব সময় আরিয়ান আর নিতুর দিকে থাকে। তার ধারণা এই বাড়িতে তলে তলে কিছু একটা চলছে। ও নিতু আপা, আপনারে তো দেখতে রাজকন্যা গো মতো লাগতেছে। তো আপনার চেহারাতে কেন জানি ঘুম ঘুম ভাব। রাইতে কি ঘুম হয় নাই ঠিক মতো? লতার এই প্রশ্নে নিতু একটু থমকে যায়। সে সামলে নিয়ে বলে যে রাতে একটা উপন্যাসের বই পড়ছিল তাই দেরি হয়েছে। লতা মাথা নেড়ে চলে যায়, কিন্তু তার মুখে একটা সন্দেহী হাসি থেকে যায়। সজল, মিতা, তোরা হাত মুখ ধুয়ে আয়। আমি আর সালমান মিলে টেবিলে নাস্তা দিচ্ছি। আরিয়ান, তুই সাদমানকে নিয়ে একটু বাজারে যা তো। ভালো দেখে কিছু মাছ মাংস নিয়ে আয়। আজ তো অনেক মানুষ বাড়িতে। বাজার আমি একা গেলেই হবে মা। আরিয়ান বরং বাড়িতে থাকুক, ও তো গেস্ট। আরে না, আরিয়ান চল আমার সাথে। 3 বন্ধু মিলে বাজারে গিয়ে আড্ডা দেব আর বাজার করব। মিতা, তুই নিতুর সাথে কথা বল। আরিয়ান যেতে না চাইলেও সজলের জোরাজুরিতে তাকে যেতেই হয়। নিতু আরিয়ানের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। তার মনটা কো গাইছে। সজল আর সাদমান থাকলে আরিয়ানের উপর নজর রাখা কঠিন। এদিকে মিতা নিতুকে নিয়ে তার রুমে যায়। মিতা খুব চতুর মেয়ে, সে মানুষের চোখের ভাষা পড়তে পারে। কিরে নিতু, তোর মনের খবর কি? ভার্সিটিতে কাউকে পছন্দ টছন্দ করছিস নাকি? ধুর ভাবি, ওসব পছন্দ করার সময় কই, পড়াশোনা নিয়েই তো জান যায়। আমার কাছে লুকাস না, তোর চোখে মুখে অন্যরকম একটা আভা দেখছি। কেউ কি আছে যে তোকে লুকিয়ে লুকিয়ে আদর করে? মিতার সরাসরি প্রশ্নে নিতু ভেতরে ভেতরে কেঁপে ওঠে। সে একটা বালিশ জড়িয়ে ধরে বিছানায় বসে পড়ে। মিতা তার পাশে এসে বসে, তার মাথায় হাত বুলিয়ে দেয়। মিতার স্পর্শে বড় বোনের মতো একটা মমতা আছে, কিন্তু নিতু এখনই কিছু বলতে চায় না। ভাবি তুমিও না, ওসব কিছু না। আচ্ছা শোনো, আমি একটু ছাদে যাচ্ছি, কাপড়গুলো রোদে দেওয়া আছে, সেগুলো নিয়ে আসতে হবে। নিতু দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। আসলে সে ছাদে যাওয়ার বাহানা করছে, কারণ সে জানে আরিয়ান বাজার থেকে ফেরার সময় ছাদ দিয়ে ইশারা করবে। কিন্তু ছাদে গিয়ে নিতু যা দেখলো তাতে তার মেজাজ আরো বিগড়ে গেল। ছাদের এক কোনায় ড্রাইভার কাশেম দাঁড়িয়ে ফোনে কার সাথে যেন খুব উত্তেজিত হয়ে কথা বলছে। আমি কইতেছি না রে ভাই, আরিয়ান সাহেবের লগে ওই মাইগেরারে আমি দেখেছি, পার্কে বসিয়া তারা অনেকক্ষণ কথা কইছি। নিতু কাশেমের কথাগুলো শুনে স্তম্ভিত হয়ে যায়। আরিয়ান পার্কে কার সাথে দেখা করেছে? রিয়া। নিতু নিজের রাগ সামলাতে না পেরে কাশেমের সামনে গিয়ে দাঁড়ায়। কাশেম নিতুকে দেখে ফোনটা দ্রুত কেটে দেয়। কাশেম ভাই, কার কথা বলছেন আপনি? আরিয়ান সাহেব পার্কে কার সাথে দেখা করেছেন? আরে না ছোট আপা, আপনি ভুল শুনেছেন। আমি আমার গ্রামের এক পোলারে নিয়ে কথা কইতেছিলাম।
কাশিম তোতলামি করতে শুরু করে। নিতু জানে কাশিম মিথ্যা বলছে। সে কাশিমকে ধমক দিয়ে ওখান থেকে চলে যেতে বলে। নিতু ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে থাকে, তার বুকের ভেতরটা ধকপক করছে। আরিয়ান কি তাকে ঠকাচ্ছে? বিকালের দিকে বাড়িতে আরো কয়েকজন মেহমান আসে। প্রতিবেশী রফিক সাহেব এসেছেন তার স্ত্রী জারাকে নিয়ে। যারা রিয়ার খুব কাছের বান্ধবী। যারা এসেই আরিয়ানের খোঁজ করতে শুরু করে। মাসিমা, আরিয়ান কোথায়? ওকে তো দেখছি না। রিয়া আমাকে বলেছিল আরিয়ান নাকি এখানেই আছে। আরিয়ান বাজারে গেছে মা, এখনই চলে আসবে। রিয়া কেমন আছে? রিয়া তো খুব মন খারাপ করে আছে। আরিয়ান কেন জানি ওর সাথে কথা বলছে না। ও তো আরিয়ানকে খুব ভালোবাসে। যারার কথা শুনে নিতুর ইচ্ছে করছিল যারার চুলগুলো টেনে ছিঁড়ে দিতে, কিন্তু বড়দের সামনে তাকে শান্ত থাকতে হবে। নিতু এক কোণায় দাঁড়িয়ে লতা খালার সাথে সবজি কাটছিল। তার হাতের বটিটা আজ যেন একটু বেশিই ধারালো মনে হচ্ছে। কিছুক্ষণ পর আরিয়ানরা বাজার থেকে ফেরে। আরিয়ানের হাতে বড় একটা রুই মাছ। সে খুব ক্লান্ত। সাদমান আর সজল হাসাহাসি করতে করতে ঘরে ঢোকে। আরিয়ান ঘরে ঢুকেই নিতুর দিকে তাকায়, কিন্তু নিতু মুখ ফিরিয়ে নেয়। আরিয়ান বুঝতে পারে কিছু একটা হয়েছে। রাত 9টার দিকে সবাই ডিনার করতে বসে। টেবিলে 20 জন মানুষের বসার জায়গা নেই, তাই কয়েক দফায় খাওয়া হচ্ছে। প্রথম দফায় বড়রা বসেছেন। আরিয়ান, সাদমান, সজল আর ফাহিম এক কোণায় দাঁড়িয়ে গল্প করছে। আরিয়ান, তুই নাকি রিয়ার সাথে ব্রেকআপ করেছিস? যারা তো বলছিল মেয়েটা তোর জন্য কান্নাকাটি করছে। কি বলিস? রিয়া তো ভালো মেয়ে ছিল। কি হলো তোদের মধ্যে? আমাদের মধ্যে কোনোদিন সিরিয়াস কিছু ছিল না সাদমান। ও শুধু শুধু ইমোশনাল হয়ে যাচ্ছে। আমি এখন এসব নিয়ে ভাবছি না। আরিয়ান কথাগুলো বলছিল ঠিকই, কিন্তু তার নজর ছিল পাশের ঘরে। সেখানে নিতু দাঁড়িয়ে ফারহার সাথে কথা বলছিল। ফারাহ নিতুর সবচেয়ে কাছের বন্ধু। সে নিতুর সব খবর জানে। নিতু ফারাহের কানে কানে কিছু একটা বলল, আর ফারাহ আরিয়ানের দিকে একবার আর চোখে তাকালো। খাওয়া দাওয়া শেষ করে সবাই যখন যে যার মতো বিশ্রাম নিচ্ছে, তখন আরিয়ান চুপি চুপি ছাদের দিকে রওনা দেয়। সে জানতো নিতু সেখানে তার জন্য অপেক্ষা করবে। ছাদে তখন চাঁদের আলো ছড়িয়ে পড়েছে, হালকা শীতের আমেজ। আরিয়ান দেখে নিতু ছাদের এক কোণায় অন্ধকারে দাঁড়িয়ে আছে। নিতু, এখানে একা কেন? তুমি পার্কে কার সাথে দেখা করেছো আরিয়ান? সত্যি করে বলবে। পার্কে? আমি তো পার্কে যাইনি। কাশিম কি তোমাকে কিছু বলেছে? ও আসলে ভুল দেখেছে। আমি সজলের সাথে একটা কাজে গিয়েছিলাম। মিথ্যা বলো না আরিয়ান, আমি তোমার চোখে মিথ্যা দেখতে পাচ্ছি। তুমি আজও রিয়ার সাথে দেখা করেছো, তাই না? নিতু আরিয়ানের কাছে এসে তাকে ধাক্কা দেয়। আরিয়ান নিতুর হাত দুটো ধরে ফেলে। নিতু কান্নায় ভেঙে পড়ে। তার এই সাহসী রূপের আড়ালে যে একটা ভীষণ আবেগপ্রবণ মন আছে, তা শুধু আরিয়ানই জানে। আরিয়ান নিতুকে জড়িয়ে ধরে তার কপালে চুমু খায়। লক্ষ্মীটি, কাঁদে না। আমি শুধু তোমার। রিয়া আমাকে জোর করে দেখা করতে ডেকেছিল। ও বলছিল ও সুইসাইড করবে যদি আমি না যাই। আমি শুধু ওকে বোঝাতে গিয়েছিলাম যে আমাদের মধ্যে আর কিছু সম্ভব না। কেন গিয়েছিলে? ও মরলে মরুক, আমি তোমাকে ছাড়া আর কাউকে চিনি না। নিতু আরিয়ানের শার্টের বোতামগুলো খুলতে শুরু করে। তার আঙ্গুলগুলো আরিয়ানের বুকের লোমে খেলা করছে। আরিয়ানের নিঃশ্বাস দ্রুত হতে থাকে। সে নিতুকে দেওয়ালের সাথে চেপে ধরে। চাঁদের আলোয় নিতুর মুখটা অপার্থিব সুন্দর লাগছে। আরিয়ান নিতুর ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। এই চুম্বনটা আগের বারের চেয়েও অনেক বেশি তৃষ্ণার্ত ছিল। নিতু আরিয়ানের পিঠে নখ দিয়ে আঁচড় কাটতে থাকে। তাদের শরীরের ঘর্ষণ আর উষ্ণতা রাতের নিস্তব্ধতাকেও ভেঙে দেয়। নিতু, কেউ দেখে ফেলবে। নিচে সবাই আছে। দেখুক, আমি আর ভয় পাই না। আমি চাই সবাই জানুক তুমি আমার। নিতু আরিয়ানের প্যান্টের বেল্টটা আলগা করে নেয়। আরিয়ান নিতুর সালোয়ারের ভেতর হাত গলিয়ে দেয়। নিতুর কণ্ঠনালী দিয়ে একটা চাপা আর্তনাদ বেরিয়ে আসে। তারা দুজনেই হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। ঠিক এই মুহূর্তে ছাদের দরজায় কারো পায়ের শব্দ শোনা যায়। কেডা ওইখানে? ছোট আপা, আরিয়ান সাহেব। লতার গলা শুনে আরিয়ান আর নিতু বিদ্যুৎ বেগে আলাদা হয়ে যায়। নিতু দ্রুত নিজের ওড়না ঠিক করে নেয়, আর আরিয়ান তার শার্টের বোতামগুলো লাগাতে থাকে। লতা হারিকেন হাতে ছাদের দিকে এগিয়ে আসছে। আরিয়ান দ্রুত ছাদের অন্য পাশে থাকা বড় জলের ট্যাঙ্কটার আড়ালে লুকিয়ে পড়ে। নিতু লতার সামনে গিয়ে দাঁড়ায়। কি হয়েছে লতা খালা? এত রাতে ছাদে কেন? আমি দেখি ছাদের উপরে ছায়া। আমার মনে হইল চোর আইছে। আপনি একলা এখানে কি করেন আপা? আর আরিয়ান সাহেব কই? ওনারে তো দেখলাম এইদিকে আইতে।
আরিয়ান ভাই তো নিচে সজল ভাইদের সাথে কথা বলছে। তুমি ভুল দেখেছো, আমি একটু বাতাস খেতে এসেছিলাম। চলো নিচে যাই। নিতু লতাকে এক প্রকার জোর করে নিচে নিয়ে যায়। আরিয়ান অন্ধকারে ট্যাঙ্কের আড়ালে দাঁড়িয়ে ঘামতে থাকে। সে বুঝতে পারছে লতা তাকে দেখে ফেলেছে অথবা খুব শক্তিশালী সন্দেহ করছে। সে কিছুক্ষণ অপেক্ষা করে ছাদ থেকে নেমে নিজের রুমে চলে যায়। পরের দিন সকালে বাড়িতে একটা বড় ঘোষণা আসে। শফিক সাহেব আর রায়হান সাহেব ড্রয়িং রুমে বসে চা খাচ্ছেন। রায়হান ভাই, আমি ভাবছি আগামী মাসেই নিতুর বিয়ের কাজটা সেরে ফেলবো। ওই যে ইঞ্জিনিয়ার ছেলেটার কথা সালমা বলছিল না, তারা আজ বিকেলে আসবে নিতুকে দেখতে। খুব ভালো কথা। আমাদেরও তো এখন দায়িত্ব শেষ করতে হয়। সাদমানের বিয়েটাও এর মধ্যেই সেরে ফেলবো। আরিয়ান, তুই তো এখন চাকরি করিস, তোর জন্য কি কোনো পছন্দ আছে? আরিয়ান কোনো উত্তর দিতে পারে না। সে শুধু দেখে নিতু রান্নাঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমের দিকে আসছে। নিতুর হাতে এক গ্লাস পানি। সে পানিটা সজলের হাতে দিয়ে আরিয়ানের দিকে তাকায়। নিতুর চোখে এবার আর রাগ নেই, বরং এক ধরনের চ্যালেঞ্জ। বাবা, তোমরা কি আজ বিকেলে ওই লোকগুলোকে আসতে বলেছো? হ্যাঁ মা, কেন, কোনো সমস্যা? না বাবা, কোনো সমস্যা নেই, আমি তৈরি থাকবো। তবে তোমাদের একটা কথা বলে রাখি, আমার যদি ছেলেকে পছন্দ না হয় তবে আমি কিন্তু কোনো নাটক করব না, সরাসরি মুখের উপর না বলে দেব। নিতুর কথা শুনে শফিক সাহেব একটু অপ্রতিভ বোধ করেন। সজল হাসতে হাসতে বলে, আমাদের নিতু তো চিরকালই ড্যাশিং, ওর যেটা পছন্দ সেটাই ও করবে। বিকালবেলা মেহমানরা আসে। ছেলেটার নাম ফাহাদ, দেখতে শুনতে বেশ ভালো, শান্ত স্বভাবের। তারা ড্রয়িং রুমে বসে গল্প করছে। নিতুকে সাজিয়ে নিয়ে আসা হয়। আরিয়ান দরজার আড়ালে দাঁড়িয়ে সব দেখছে। তার বুকের ভেতরটা যেন কেউ মুচড়ে ধরছে। নিতু, তোমার কি বিয়ের পর চাকরি করার ইচ্ছা আছে? আমার ইচ্ছা অনিচ্ছের চেয়ে বড় কথা হলো, আমি যার সাথে জীবন কাটাতে চাই সে আমাকে কিভাবে দেখতে চায়। তবে আমার মনে হয় না আপনার সাথে আমার জীবন কাটানো সম্ভব। নিতুর সরাসরি কথায় পুরো ঘরে স্তব্ধতা নেমে আসে। ফাহাদের বাবা মা অবাক হয়ে একে অপরের দিকে তাকান। সালমা বেগম কপালে হাত দিয়ে বসে পড়েন। নিতু, এ কি অভদ্রতা? এভাবে কি বড়দের সামনে কথা বলতে হয়? আমি মিথ্যা বলতে পারি না মা, আমি আগে থেকেই একজনকে ভালোবাসি, আর তাকে ছাড়া আমি আর কাউকে বিয়ে করব না। শফিক সাহেব রেগে গিয়ে সোফা থেকে উঠে দাঁড়ান। তিনি নিতুর সামনে গিয়ে তার হাতটা শক্ত করে ধরেন। কে সে? কার কথা বলছিস তুই? নাম তার কি? নিতু এক প্রকার দরজার আড়ালে দাঁড়িয়ে থাকা আরিয়ানের দিকে তাকায়। আরিয়ান ইশারায় না করতে থাকে, কিন্তু নিতুর চোখে তখন একরোখা জেদ। সে মুখ খুলতে যাবে, ঠিক তখনই কলিং বেল বেজে ওঠে। লতা গিয়ে দরজা খোলে। দরজায় দাঁড়িয়ে আছে রিয়া। রিয়ার হাতে একটা খাম। সে সোজা ড্রয়িং রুমে ঢুকে পড়ে। এই বিয়েটা হতে পারে না আঙ্কেল, কারণ নিতু যাকে ভালোবাসে সেই আরিয়ানের সাথে আমার 4 বছরের সম্পর্ক। আরিয়ান আমাকে ঠকিয়ে আপনার মেয়ের সাথে প্রেম করছে, এই দেখুন তার প্রমাণ। রিয়া খাম থেকে কিছু ছবি বের করে সবার সামনে ছুড়ে দেয়। ছবিগুলোতে দেখা যাচ্ছে আরিয়ান আর রিয়া বেশ অন্তরঙ্গ অবস্থায় পার্কে বসে আছে। পুরো ড্রয়িং রুমে শোরগোল শুরু হয়ে যায়। আরিয়ান আর লুকিয়ে থাকতে পারে না, সে সামনে এগিয়ে আসে। রিয়া, এগুলো তুমি কি করছো? এই ছবিগুলো তো অনেক পুরনো। আরিয়ান, তুই আমার সাথে বেইমানি করেছিস? আমার বোনের জীবন নিয়ে খেলছিস তুই? সাদমান আরিয়ানের শার্টের কলার ধরে তাকে একটা সজোরে থাপ্পড় মারে। আরিয়ান মেঝেতে পড়ে যায়। নিতু চিৎকার করে সাদমানকে বাধা দিতে যায়। ড্রয়িং রুমের পরিস্থিতি চরম উত্তপ্ত হয়ে ওঠে। 20 জন মানুষের এই বিশাল পরিবারে আজ এক ভয়াবহ ঝড় শুরু হয়েছে। রায়হান সাহেব লজ্জায় মাথা নিচু করে বসে আছেন। নাদিয়া বেগম কান্নায় ভেঙে পড়েছেন। থামুন সবাই, এভাবে মারপিট করে কোনো সমাধান হবে না। আরিয়ান, তুই সত্যি করে বল, তুই কি নিতুকে ভালোবাসিস? আরিয়ান মেঝে থেকে উঠে দাঁড়ায়। সে তার ঠোঁটের কোণ থেকে রক্ত মুছে ফেলে। এরপর সে নিতুর হাত শক্ত করে ধরে সবার সামনে দাঁড়ায়। হ্যাঁ, আমি নিতুকে ভালোবাসি, আর রিয়া যা বলছে তা সব মিথ্যে। ও আমাদের আলাদা করার জন্য এসব করছে। ড্রয়িং রুমের এই বিশৃঙ্খলার মাঝে লতা এক কোণায় দাঁড়িয়ে হাসছে। তার হাতে থাকা ফোনের ক্যামেরা তখনও অন করা। সেই পুরো নাটকটা রেকর্ড করছিল। কিন্তু কেন? লতার আসল উদ্দেশ্য কি? আর রিয়ার এই হঠাৎ আগমন কি কেবল কাকতালীয়, নাকি এর পেছনে অন্য কারো হাত আছে? তুই আমার চোখের সামনে থেকে দূর হ আরিয়ান। আমি তোকে ভাই ভাবতাম।
আর তুই আমার বোনের সাথে এই নোংরামি করলি? আবার রিয়ার মতো একটা মেয়ের জীবনও নষ্ট করেছিস। তুই আমাকে ভুল বুঝছিস সাদমান। রিয়ার সাথে আমার সম্পর্কের কথা তুই নিজেও জানতি। 4 বছর আগে ওর সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে। ও কেন আজ এসব ছবি নিয়ে এসেছে আমি সত্যিই জানি না। মিথ্যে কথা। আঙ্কেল, আপনারা ওর কথা বিশ্বাস করবেন না। ও আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন আমার সাথে ঘুরেছে, আর এখন আপনার মেয়েকে ফাঁসিয়েছে। ও একটা প্রতারক। একদম ঠিক বলেছিস রিয়া। আমি নিজে দেখেছি আরিয়ান কিভাবে রিয়ার পেছনে ঘুরতো। আজ নিতুকে পেয়ে রিয়াকে ছুঁড়ে ফেলে দিচ্ছে। আপনারা এই ছেলেকে বাড়ি থেকে বের করে দেন। আপনারা দুজনেই চুপ করুন। রিয়া, তুমি কি ভেবেছো তোমার এই পুরনো ছবিগুলো দেখিয়ে আমার আর আরিয়ানের মাঝে ঝামেলা তৈরি করবে? আমি আরিয়ানকে তোমার চেয়ে অনেক ভালো করে চিনি। ও আমাকে ভালোবাসে, আর এটাই শেষ কথা। তার নাম কি বল? তুই চুপ কর নিতু, বেহায়া মেয়ে কোথাকার। তোর জন্য, শুধুমাত্র তোর জন্য আজ আমার রায়হান ভাইয়ের সামনে মাথা নিচু হয়ে গেল। মাথা আপনার নিচু হয়নি শফিক ভাই, নিচু হয়েছে আমার। আমার ছেলে যে এত বড় বিশ্বাসঘাতক হতে পারে তা আমি স্বপ্নেও ভাবিনি। আরিয়ান, তুই আজই এই বাড়ি থেকে বের হবি। আমার বাড়িতে তোর মতো প্রতারকের কোনো জায়গা নেই। ওগো, এসব কি বলছো? ছেলেটা তো বলছে ও রিয়ার সাথে নেই। তুমি ওকে একটু বোঝার চেষ্টা করো। আপনি ওকে প্রশ্রয় দেবেন না নাদিয়া ভাবি। আপনাদের ছেলের জন্যই আজ আমার মেয়ের বিয়েটা ভেঙে গেল। ফাহাদ আর ওর বাবা মা একমাত্র অপমানিত হয়ে বাড়ি থেকে চলে গেল। এর জবাব কে দিবে? আন্টি, আপনারা একটু শান্ত হন। আমি ফাহাদকে বুঝিয়ে বলবো, কিন্তু নিতুর মতো একটা ভালো মেয়ের সাথে আরিয়ানের এই সম্পর্কটা আসলে মেনে নেওয়ার মতো নয়। নিতু চাইলে আমি ওর পাশে দাঁড়াতে রাজি আছি। ফাহিম, তুমি এখানে মাঝখান থেকে হিরো সাজার চেষ্টা করো না। এটা আমাদের পারিবারিক ব্যাপার। আর রিয়া, তোমার যদি সত্যি কোনো অভিযোগ থাকে তবে সেটা 4 বছর আগে কেন জানাওনি? ঠিক নিতুর বিয়ের দিনই কেন তোমার উদয় হলো? তুমি কোথাও যাবে না আরিয়ান, তুমি এ বাড়ি থেকে যাও। আমি কেন জানতে যাব? আমরা তো শুধু রিয়ার অধিকার আদায় করতে এসেছি। ভাই সব, আপনারা একটু গলা নামিয়ে কথা বলুন। আমি প্রতিবেশী মানুষ, আপনাদের চিৎকার শুনে ছুটে এলাম। এলাকার মানুষ তো সব শুনছে। শরীফ সাহেব, ঘরে কথা ঘরে মিটান। ড্রয়িং রুমের পরিস্থিতি হাতের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সাদমান রাগে ফুঁসছে আর আরিয়ান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নিতু বারবার আরিয়ানের পাশে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু শফিক সাহেব তাকে শক্ত করে ধরে রেখেছেন। রিয়া এবং যারা একে অপরের দিকে তাকিয়ে একটা বিজয়ের হাসি হাসলো। সজল আর মিতা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও বড়দের রাগের কাছে তারা অসহায়। এই হট্টগোলের মাঝে দাদির ঘর থেকে দাদি লাঠি ঠুকঠুক করে বেরিয়ে এলেন। কানে কম শোনার কারণে তিনি কিছুই বুঝতে পারছেন না। কিরে, তোরা এত চিল্লাপাল্লা করতাছিস কেন? নিতুর বিয়া কি ঠিক হইল? পোলা কই? দাদি, তুমি এখন এসে বসবে না, চলো তোমার ঘরে চলো। ফারে আপু, তুমি দাদিকে ধরে ঘরে নিয়ে যাও। দাদি আসুন আমার সাথে, এখানে বড়দের কথা হচ্ছে, আপনি ঘরে গিয়ে বিশ্রাম নিন। কিসের বিশ্রাম? আমি তো শুনলাম আরিয়ান নাকি নিতুরে বিয়া করব। এটা তো ভালো খবর। ছোটবেলায় তোরা তো কত একলগে খেলতি। মা, তুমি প্লিজ এখন ঘরে যাও, আমার মাথা এমনিতেই কাজ করছে না। আঙ্কেল, আপনারা আরিয়ান ভাইকে ভুল বুঝছেন। আমি নিজে দেখেছি রিয়া আপু আর যারা আপু মিলে কয়েকদিন আগে ক্যাফেতে বসে আরিয়ান ভাইকে ফাঁসানোর প্ল্যান করছিল। এই পিচ্চি মেয়ে, তুই কি আবোল তাবোল বকছিস? তুই তো আমাকে চিনিসই না। নীলা মিথ্যে বলছে না রিয়া, ও আমাকে আগেই বলেছিল তুমি আরিয়ানের কাছে ফিরে আসার জন্য এই নাটক করছো। সেটা আমরা জানি, কিন্তু নিতু আর আরিয়ানের ভালোবাসা এত ঠনকু নয়। তোরা সবাই মিলে আমাকে পাগল করে দিবি। আরিয়ান, আমি তোকে শেষবারের মতো বলছি, তুই এখানে এই বাড়ি থেকে চলে যা, নইলে আমি তোর মুখ ভেঙে দেব। আমি চলে যাব সাদমান, কিন্তু যাওয়ার আগে আমি শুধু একটাই কথা বলতে চাই। আমি নিতুকে ছাড়া বাঁচতে পারবো না, আর নিতুও আমাকে ছাড়া কাউকে বিয়ে করবে না। তুমি কোথাও যাবে না আরিয়ান, তুমি এ বাড়ি থেকে যাও। তুমি এ বাড়িতে থেকে যাও, তবে আমিও তোমার সাথে যাব। বাবা, তুমি আমাকে আটকাতে পারবে না। আরিয়ান, তুই যদি আজ এই বাড়ি থেকে বের হস তবে তোর সাথে আমার বাপ ছেলের সম্পর্ক চিরদিনের জন্য শেষ। তুই কি সেটাই চাস?
আরিয়ান বাবা, তুই একবার বল যে তুই নিতুকে ভুলে যাবি। তোর বাবার কথা অবাধ্য হোস না বাবা। মা, আমি নিতুকে ভুলে যাওয়ার জন্য ভালোবাসিনি। তোমরা আমাকে ত্যায্য পুত্র করতে চাইলে করো, কিন্তু আমি নিতুকে ছাড়তে পারবো না। আরিয়ানের এই স্পষ্ট ঘোষণায় পুরো ঘর নিস্তব্ধ হয়ে যায়। রাইহান সাহেব বুকে হাত দিয়ে সোফায় বসে পড়েন। নাদিয়া বেগম দৌড়ে গিয়ে তার স্বামীর পাশে বসেন। সাদমান রাগে গিজগিজ করতে করতে নিজের ঘরের দিকে চলে যায়। শফিক সাহেব নিতুকে জোর করে টেনে তার ঘরে নিয়ে গিয়ে বাইরে থেকে তালা আটকে দেন। আরিয়ান অসহায়ভাবে নিতুর ঘরের দরজার দিকে তাকিয়ে থাকে। সজল আর মিতা এসে আরিয়ানকে ধরে তাদের ঘরে নিয়ে যায়। রিয়া এবং যারা বুঝতে পারে তাদের প্ল্যান পুরোপুরি সফল হয়নি, তাই তারা চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে যায়। তুই এত বোকা কেন আরিয়ান? একটু মাথা ঠান্ডা করে তুই মাথা ঠান্ডা করে পরিস্থিতি সামলাতে পারতি। এখন তো তোর পুরো পরিবার তোর বিরুদ্ধে চলে গেল। সজল, ওকে এখন বকাঝকা করো না, ওর ঠোঁট থেকে রক্ত পড়ছে। আমি একটু বরফ আর ডেটল নিয়ে আসি। মিতা ভাবি, আমার জন্য কিচ্ছু আনতে হবে না। আমার এই সামান্য ব্যথা নিতুর কষ্টের কাছে কিছুই না। আঙ্কেল ওকে ঘরে আটকে রেখেছে, ও তো অন্ধকারে খুব ভয় পায়। তুই এখন নিজের কথা ভাব ভাই, কাল সকালের পরিস্থিতি আরও খারাপ হতে পারে। আমি সাদমানের সাথে কথা বলার চেষ্টা করব, কিন্তু ওর যা জেদ, ও সহজে শুনবে না। মিতা বরফ নিয়ে এসে আরিয়ানের ঠোঁটের কাছে লাগাতে থাকে। আরিয়ান ব্যথায় একটু কোকিয়ে ওঠে। সজল চিন্তিত মুখে পায়চারি করছে। এদিকে রান্নাঘরের পেছনে অন্ধকার বারান্দায় লতা আর কাশেম ফিসফিস করে কথা বলছে। তুই তো একদম ঠিক কথাই কইছিলি কাসেম ভাই। আরিয়ান সাহেব তো তলে তলে বিরাট খেলা খেলতাছে। আমি তো কইলো রাইতেও তাগো দুইডারে ছাদের উপরে দেখছি। লতা, আমি তো তখনই কইছিলাম এই বড় লোকের পোলাপাইনগুলোর কোনো ঠিক নাই। তুই ওই যে ভিডিওটা করছিস ওইটিয়া দিয়া তো আমরা ভালোই কামাই করতে পারুম। আরে বোকা, এখনই কিছু কম যাইব না, পরিস্থিতি আর একটু গরম হইতে দে। ওই ভিডিও দেখলে তো সাদ্দাম সাহেব আরিয়ানরে মেরেই ফেলবো। আমরা ঠিক মতো সময় মতো ভিডিওটা দেখাইয়া কিছু টাকা খসাইমু। তোর গ্যারামের জমি ঝামেলা তো ওই টাকা দিয়াই মিটাইয়া যাইব। সাবধানে কাম করিস লতা, কেউ যেন টের না পায়। আমি কালকা সকালেই সাতমান সাহেবের গাড়িতে ডিউটি দিব, তুই বাড়ির খবর রাখিস। পরের দিন সকাল, বাড়ির পরিবেশ গুমোট হয়ে আছে। কেউ কারোর সাথে কথা বলছে না। সাদমান নাস্তা না করেই অফিসের জন্য বেরিয়ে যায়। কাশেম গাড়ি নিয়ে সাদমানের জন্য অপেক্ষা করছিল। অফিসে পৌঁছানোর পর সাদমানের মেজাজ আরো খিটখিটে হয়ে আছে। তার কলিগ তানভীর আরো বস হাসান সেটা লক্ষ্য করে। কি ব্যাপার সাদমান, সকালে কি ভাবির সাথে ঝগড়া করে এসেছো? মুখটা হাড়ির মতো করে রেখেছো কেন? ফালতু কথা বলিস না তানভীর, আমার মেজাজ এমনিতেই চরম খারাপ হয়ে আছে। পারিবারিক একটু ঝামেলা চলছে। আরে সাদমান সাহেব, ফ্যামিলি প্রবলেম তো সবারই থাকে, তাই বলে অফিসে এসে মুখ গুমরা করে রাখলে তো কাজের ক্ষতি। কি হয়েছে খুলে বলুন দেখি, আমি কোনো সমাধান দিতে পারি কি না। আমার তো আবার এসব বিষয়ে প্রচুর অভিজ্ঞতা। বস, এসব সমাধান করার মতো ব্যাপার না। যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করতাম সেই বন্ধু আমার পিঠে ছুরি মেরেছে। সে আমার বোনের সাথে সম্পর্ক করেছে। আমি মানসিকভাবে খুব ভেঙে পড়েছি। বলো কি, এটা তো বিশাল ব্যাপার। কিন্তু সাদমান, তুমি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো, তোমার বন্ধু যদি ভালো ছেলে হয় আর তোমার বোন যদি তাকে পছন্দ করে, তবে এটা নিয়ে এত রাগ করার কি আছে? তানভীর একদম ঠিক বলেছে, আজকালকার যুগে এসব লাভ ম্যারেজ খুবই সাধারণ ব্যাপার। তুমি বরং তাদের সাপোর্ট করো, তা না হলে বোনটাও কষ্ট পাবে আর বন্ধুকেও হারাবে। আপনারা বুঝছেন না সে আমার কাছে এটা লুকিয়েছে কেন? আমি তো তাকে সব বলতাম। আর তাছাড়া ছেলেটার আগে একটা রিলেশন ছিল। সেই মেয়ে কাল আমাদের বাড়িতে এসে সিনক্রেট করেছে। আমি ওই ছেলের হাতে আমার বোনকে তুলে দিতে পারি না। সাদমান রাগে ফুঁসতে ফুঁসতে নিজের ডেস্কে ফিরে যায়। তানভীর আর হাসান একে অপরের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। এদিকে বাড়িতে দুপুরের পর পরিবেশ আরো থমথমে। শফিক সাহেব নিতুর ঘরের দরজা খুলে দিয়েছেন, কিন্তু নিতু ঘর থেকে বের হয়নি। সে সারাদিন কিছুই খায়নি। আরিয়ান তার নিজের ঘরে শুয়ে আছে। সন্ধ্যায় নাদিয়া বেগম আরিয়ানের ঘরে খাবার নিয়ে আসেন। আরিয়ান বাবা, সকাল থেকে কিছুই খাসনি, একটু খেয়ে নে। এভাবে না খেয়ে থাকলে তো শরীর খারাপ করবে। আমার খিদে নেই মা, তুমি খাবার নিয়ে যাও। নিতু কি কিছু খেয়েছে? ও
ওর কথা আর বলিস না। সালমা ভাবি অনেক চেষ্টা করলো, কিন্তু মেয়েটা মুখে কিছু তুলল না। তোরা দুজন মিলে এই দুই পরিবারের সুখ শান্তি সব শেষ করে দিলি। নাদিয়া বেগম খাবার রেখে কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে যান। আরিয়ান বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়ে থাকে। রাত গভীর হতে থাকে। ঘড়ির কাঁটায় তখন রাত 2টো। পুরো বাড়ি নিস্তব্ধ। হঠাৎ আরিয়ানের ঘরের দরজাটা খুব সাবধানে কেউ খোলার চেষ্টা করে। আরিয়ান ধর্মর করে উঠে বসে। সে দেখে নিতু এসে ঘরে ঢুকেছে। নিতুর চোখ মুখ খুলে আছে। স্পষ্ট বোঝা যাচ্ছে সে সারা দিন কেঁদেছে। নিতু, তুমি এত রাতে এখানে কেন এসেছো? আঙ্কেল দেখলে তো তোমাকে মেরেই ফেলবে। মরলে মরুক, আমি তোমাকে ছাড়া একটা মুহূর্তও থাকতে পারছি না আরিয়ান। আমি সারা দিন শুধু তোমার কথাই ভেবেছি। নিতু দৌড়ে গিয়ে আরিয়ানের বুকে আছড়ে পড়ে। সে আরিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে ফুপিয়ে কাঁদতে শুরু করে। আরিয়ান নিতুর চুলে হাত বুলিয়ে দিতে থাকে আর নিজের চোখ দিয়েও পানি পড়ছে। নিতু মুখ খুলে আরিয়ানের ঠোঁটের দিকে তাকায়, যেখানে সাদমানের থাপ্পড়ে রক্ত জমে আছে। নিতুর চোখে এবার জল আর রাগের মিশ্রণ। দাদি তোমাকে এতটা জোরে মেরেছে, খুব ব্যথা করছে আরিয়ান। একটু ব্যথা করছে না জান, তুমি আমার কাছে আছো, এর চেয়ে বড় শান্তি আর কিছুতে নেই। আমি তোমাকে এভাবে কষ্ট পেতে দেব না আরিয়ান। তুমি আমাকে নিয়ে এখান থেকে পালিয়ে চলো। আমরা দূরে কোথাও গিয়ে নতুন করে সব শুরু করব। পাগল হয়েছো তুমি? আমরা পালালে আমাদের বাবা মায়ের কি হবে? সমাজে তাদের আর মুখ দেখানোর উপায় থাকবে না। আমাদের ভালোবাসা তো কোনো অপরাধ নয়, আমরা কেন পালাবো? তুমি খুব ভালো আরিয়ান, কিন্তু আমার বাবা আর তোমার বাবা যা একগুঁয়ে, তারা জীবনেও আমাদের মেনে নেবে না। আর দাদার তো মনে হচ্ছে আমাকে খুন করে ফেলবে। নিতু আরিয়ানের শার্টের বোতামগুলো আলগা করে দেয়। সে তার ভেজা ঠোঁট দিয়ে আরিয়ানের বুকের ওপর আলতো করে চুমু খেতে থাকে। আরিয়ান শিউরে ওঠে। সে নিতুর কোমর জড়িয়ে ধরে তাকে বিছানায় টেনে নেয়। নিতুর শরীরের উষ্ণতা আরিয়ানের সব ক্লান্তি ভুলিয়ে দেয়। আমরা সবাইকে মানিয়ে নেব। নিতু, আজ থাক না, তোমার শরীর এমনিতেই দুর্বল। সারাদিন কিছু খাওনি। আমার কোনো খিদে নেই, আমার শুধু তোমাকে চাই আরিয়ান। আমাকে ভালোবাসো, খুব শক্ত করে ভালোবাসো। আমি চাই তোমার ভালোবাসার আগুনে আমার সব কষ্ট পুরো ছাই হয়ে যাক। নিতুর কথাগুলো আরিয়ানের ভেতরে একটা উন্মাদনা তৈরি করে। সে আর কোনো বাধা না মেনে নিতুর ঠোঁটে গভীর চুমু এঁকে দেয়। নিতুর হাত দুটো আরিয়ানের পিঠের পেশিগুলো খামচে ধরে। ঘরের আবছা আলোয় তাদের দুজনের ছায়া এক হয়ে মিশে যায়। নিতুর শাড়ির আঁচল কখন যে ফ্লোরে লুটিয়ে পড়েছে সেদিকে কারো খেয়াল নেই। আরিয়ান নিতুর ঘাড় থেকে শুরু করে পুরো শরীরে তার ভালোবাসার স্পর্শ ছড়িয়ে দেয়। নিতুর চাপা দীর্ঘশ্বাস আর গোঙানির শব্দ ঘরের নিস্তব্ধতাকে আরো মাদকতাপূর্ণ করে তোলে। তাদের এই লুকোচুরি ভালোবাসার মাঝে যে একটা বুনো তৃপ্তি আছে, সেটা তারা দুজনেই পুরোপুরি উপভোগ করছে। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অংশ নিতু। তোমাকে ছাড়া বেঁচে থাকাটা আমার কাছে মৃত্যুর সমান। আরিয়ান, আমাকে পাগলের মতো ভালোবাসো। আজ রাতটা শুধু আমাদের। তাদের এই চরম অন্তরঙ্গ মুহূর্তের মাঝে হঠাৎ করেই বারান্দার দিক থেকে একটা খসখস শব্দ শোনা যায়। আরিয়ান আর নিতু দুজনেই চমকে ওঠে। আরিয়ান দ্রুত নিতুর শাড়ি ঠিক করে দেয় আর নিজে বিছানা থেকে নেমে বারান্দার দিকে যায়। সে বারান্দার পর্দা সরিয়ে দেখে কেউ একজন অন্ধকারে দৌড়ে সিঁড়ির দিকে চলে যাচ্ছে। সর্বনাশ, কেউ একজন আমাদের দেখে ফেলেছে নিতু। কে হতে পারে? লতা খালা নয় তো? বুঝতে পারলাম না, তবে যেই হোক, সে আমাদের এই অবস্থায় দেখেছে। কাল সকালে মনে হয় বাড়িতে আরেকটা বড় ঝড় উঠবে। নিতু ভয় পেলেও সে নিজেকে সামলে নেয়। সে আরিয়ানের হাত ধরে একটা ভরসার হাসি দেয়। আমি কোনো ঝড়কে ভয় পাই না আরিয়ান। তুমি শুধু আমার হাতটা শক্ত করে ধরে থেকো, আমি সব সামলে নেব। নিতু চুপি চুপি আরিয়ানের ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে চলে যায়। আরিয়ান বারান্দায় দাঁড়িয়ে থাকে। তার মনে হচ্ছে আগামী কালকের সকালটা তাদের দুজনের জন্য আরো ভয়ঙ্কর কোনো পরীক্ষা নিয়ে আসছে। পরের দিন সকালে ড্রয়িং রুমে আবার সবার ডাক পড়ে। শফিক সাহেব একটা কাগজ হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। তার মুখটা রাগে লাল হয়ে আছে। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, এই বাড়িতে আর এই মুহূর্তেই আরিয়ান আর ওর পরিবার থাকবে না। রায়হান ভাই, আপনার আজ বিকেলের মধ্যেই এই বাড়ি ছেড়ে চলে যাবেন। আপনি ঠিকই বলেছেন শফিক ভাই। যে ছেলে আমাদের সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে, তার সাথে আমরা এই বাড়িতে আর
মুখ দেখাতে চাই না, আমরা আজই চলে যাব। খুব ভালো সিদ্ধান্ত। আরিয়ানের মতো বেইমানের ছায়াও আমি এই বাড়িতে দেখতে চাই না। আঙ্কেল, আপনারা এটা কি করছেন? শুধু একটা ভুলের জন্য আপনারা এত বছরের সম্পর্ক শেষ করে দেবেন? আরিয়ান তো নিতুকে সত্যিকারের ভালোবাসে। তুমি চুপ করো সজল, তুমি বাইরের মানুষ, আমাদের পারিবারিক ব্যাপারে মাথা ঘামাবে না। সজল বাইরের মানুষ নয় আঙ্কেল, ও তো আরিয়ানের ভাই, ও ওর ভাইয়ের ভালো চাইবেই। আপনারা সবাই মিলে আমার আরিয়ানের জীবনটা শেষ করে দিচ্ছেন। আমি বলছি তো, আরিয়ান চলে গেলে আমি বিষ খাবো। নিতু, তুই এই বয়সে এত বড় কথা বলা শিখলি কোথা থেকে? আমরা তোর বাবা মা, আমরা তোর ভালোই চাইবো। তুই ফাহিমকে বিয়ে করবি, এটাই আমাদের শেষ কথা। ফাহিম ছেলেটা অনেক ভালো। আন্টি, আমি সত্যিই নিতুকে খুব পছন্দ করি। আপনারা যদি চান আমি আজই আমার বাবা মাকে পাঠাতে পারি। তুমি চুপ করো ফাহিম ভাই, তুমি সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করছো। আমি মরে গেলেও তোমাকে বিয়ে করব না। নিতুর কথায় ফাহিম চরম অপমানিত বোধ করে। সে মাথা নিচু করে ড্রয়িং রুম থেকে বেরিয়ে যায়। ঠিক এই সময়ে লতা ড্রয়িং রুমে ঢোকে। তার মুখে একটা শয়তানি হাসি। সে শফিক সাহেবের সামনে গিয়ে দাঁড়ায়। সাহেব, আপনারা তো খালি বড় বড় কথা কইতাছেন, তো আপনাদের মাইয়া আর ওই আরিয়ান সাহেবের আসল রূপটা তো আপনারা দেখেনি নাই। আমার কাছে এমন একটা জিনিস আছে যা দেখলে আপনারা সবাই জ্ঞান হারাইয়া যাইবেন। কি বলছিস তুই লতা? তোর কাছে কি আছে? আমার কাছে প্রমাণ আছে যে আপনাদের মাইয়া আর আরিয়ান সাহেব রাইতের বেলায় কি কি করে। এই দেখেন ভিডিও। লতা তার পকেট থেকে ফোন বের করে ভিডিওটা প্লে করে। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে ছাদের ওপর আরিয়ান আর নিতু খুব অন্তরঙ্গ অবস্থায় আছে। পুরো ড্রয়িং রুম স্তব্ধ হয়ে যায়। শফিক সাহেব বুক চেপে ধরে সোফায় বসে পড়েন। সাদমানের মনে হলো তার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। সে রাগে অন্ধ হয়ে পাশে টেবিলে থাকা একটা কাচের ফুলদানি তুলে নিয়ে আরিয়ানের দিকে তেড়ে যায়। তুই আর শেষ আরিয়ান, তুই আমার সাথে বেইমানি করেছিস। তোকে আমি হাত জ্যান্ত পুঁতে ফেলবো। সাদমান রাগে অন্ধ হয়ে হাতের বিশাল কাচের ফুলদানিটা আরিয়ানের মাথার দিকে সজোরে ছুঁড়ে মারে। ভাইয়া না, ওকে মেরো না। নিতু বিদ্যুতের বেগে ছুটে এসে আরিয়ানের সামনে দাঁড়িয়ে যায়। ফুলদানিটা নিতুর হাতের কনুইতে লেগে ছিটকে পাশের দেওয়ালে আঘাত করে এবং ঝনঝন করে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। নিতুর হাত কেটে গল গল করে রক্ত পড়তে থাকে। নিতু, এ কি করলে তুমি? পাগল হয়ে গেছো? হ্যাঁ, পাগল হয়ে গেছি। আমার গায়ে হাত না দিয়ে কেউ তোমার গায়ে হাত দিতে পারবে না। তুমি শুধুই আমার, শুধু আমার। তুই সরে দাঁড়া নিতু। আমি আজ এই বেইমানের রক্ত দেখব। ও আমাদের পুরো পরিবারের সম্মান শেষ করে দিয়েছে। আমার সম্মান, আমার সম্মান, আমার সম্মান, আমার সম্মান ধুলাই মিশে গেল। ও আল্লাহ! শফিক সাহেব বুকে হাত দিয়ে ধপাস করে সোফার উপর লুটিয়ে পড়েন। তার চোখ উল্টে যেতে শুরু করে। ওগো, কি হলো তোমার? চোখ খুলো। সাদমান, তোর বাবাকে ধর। আমার সংসারটা আজ সারখার হয়ে গেল। আঙ্কেল, আঙ্কেল, শ্বাস নিতে পারছেন না? মিতা, তুই তাড়াতাড়ি একটা গ্লাসে পানি নিয়ে আয়। সাদমান, রাগ বাদ দিয়ে আঙ্কেলকে ধর। সজল ছুটে গিয়ে শফিক সাহেবের বুকের বোতাম খুলে দেয়। পুরো ড্রয়িং রুমে একটা ভয়াবহ কান্নাকাটি আর চিৎকারের পরিবেশ তৈরি হয়। সাহেব গো, আপনারা আমারে টাকা দেন, আমিও এই ভিডিও ডিলিট কইরা দিমু, নাইলে আমি এই ভিডিও ফেসবুকে ছড়াইয়া দিমু। 5 লাখ টাকা দিলে আমি চুপ থাকমু। সাহেব, লতা ঠিকই কইছি। আমরা গরিব মানুষ, আমগর টাকা দরকার। আপনারা টাকা দিলি আমরা এই বাড়ির কোনো কথা বাইরে কমু না। তোদের এত বড় সাহস, তোরা এই বাড়ির খেয়ে এই বাড়ির মানুষের সাথে ব্ল্যাকমেল করছিস? ফারাপু, তুমি লতা খালার হাত থেকে ফোনটা কেড়ে নাও। এরা দুইটা মিলে অনেকদিন ধরে প্ল্যান করছিল, আমি আগে সন্দেহ করেছিলাম। ফারাহ আর নীলা ছুটে গিয়ে লতার হাত থেকে ফোনটা কেড়ে নেওয়ার চেষ্টা করে। লতা ফোনটা বুকে জড়িয়ে ধরে চিৎকার করতে থাকে। লতা, ফোনটা দে বলছি, তোকে আজ আমি পুলিশের হাতে দেব। মিতা সজোরে লতার গালে একটা চড় বসিয়ে দেয়। চড়ের চোটে লতা ফ্লোরে পড়ে যায় এবং ফোনটা ছিটকে ফারাহার হাতে চলে আসে। ফারাহর সাথে সাথে ভিডিওটা ডিলিট করে দেয়। রায়ান, তুই দাঁড়িয়ে আছিস কেন? শফিক ভাইয়ের তো অবস্থা খুব খারাপ, তাড়াতাড়ি ডাক্তার ডাকো। আমি আর এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না। যে ছেলের জন্য আমার ভাইয়ের মতো বন্ধুর এই অবস্থা, সেই ছেলের মুখ আমি আর দেখতে চাই না। তুই আজ
থেকে আমার তেজ্য পুত্র আরিয়ান। বাবা, তুমি আমাকে যা খুশি শাস্তি দাও, কিন্তু এখন আঙ্কেলের চিকিৎসা দরকার। আমি নিজে গিয়ে ডাক্তার নিয়ে আসছি। কি গো ভাই সাহেব, আপনাদের বাড়িতে এত চিৎকার চেঁচামেচি কিসের? আমরা তো ভয়ে দৌড়ে এলাম। আরে রফিক সাহেব, আপনি তো জানেন না এই বাড়ির মেয়ে নিতু আর ওই আরিয়ান মিলে যা সব কাণ্ড করেছে। পুরো এলাকায় মানুষ সিসি করছে। বলেন কি? আমি তো আগেই বলছিলাম আজকালকার ছেলেমেয়েদের এত স্বাধীনতা দেওয়া ঠিক না। শফিক সাহেবের তো হার্ট অ্যাটাক হওয়ার কথা। রফিক আঙ্কেল, আপনারা দয়া করে এখন একটু বাইরে যান। আমাদের নিজেদের মধ্যে সমস্যা আমরাই মেটাবো। যারা, তুমি শুধু শুধু এখানে আগুন লাগানোর চেষ্টা করো না। আমি কেন আগুন লাগাবো? আমি তো সত্যি কথাই বলছি। রিয়া তো প্রমাণ নিয়ে এসেছিল। কিরে, তোরা এত চিল্লাচ্ছিস কেন? এই রফিক, তুই এখানে কি করিস? তোর বউ তোরে ভাত দেয় নাই রাইতে? দাদি, তুমি এখন যাও তো, আঙ্কেলের শরীর খারাপ, তুমি ঘরে গিয়ে শুয়ে থাকো। শরীর খারাপ তো গান গাছ কেন তোরা? এত চিল্লাপাল্লা করলে তো কান পাতা যায় না। নিতুর বিয়ার মিষ্টি কই? দাদির কথায় এই চরম উত্তেজনার মাঝেও সজলের একটু হাসি পেয়ে যায়। ঠিক সেই মুহূর্তে দরজার কলিং বেল বাজে। আরিয়ান গিয়ে দরজা খুলতেই দেখে তানভীর আর হাসান দাঁড়িয়ে আছে। সাদমান কি বাড়িতে আছে? ও অফিস থেকে হঠাৎ করে পাগলের মতো বেরিয়ে গেল, তাই আমরা একটু দেখতে এলাম। আরে বাপরে, আপনাদের বাড়িতেও তো দেখছি কুরুক্ষেত্র চলছে। আমি তো কর্পোরেটে ক্রাইসিস ম্যানেজ করি। আপনাদের ফ্যামিলি ক্রাইসিস ম্যানেজ করার জন্য তো মনে হচ্ছে আমাকে এই দায়িত্ব নিতে হবে। সাদমান সাহেব, কি হয়েছে বলুন তো? বস, আপনারা এখন প্লিজ যান। আমার বাবা অসুস্থ, আমি এখন আপনাদের সাথে কথা বলতে পারবো না। আমরা তো সাহায্য করতেই এসেছি সাদমান, আমরা তো তোমার পরিবারের মতোই। একদম ঠিক। এই যে আরিয়ান সাহেব, আপনি মাথা নিচু করে আছেন কেন? আপনি তো সাদমানের বন্ধু, বন্ধু তো বন্ধুর বিপদে পাশে থাকবে। ওই আরিয়ানের জন্যই আজ আমার বাবার এই অবস্থা। ও আমার বন্ধু না, ও একটা কালসব। এই সময় একজন ডাক্তার দৌড়ে ড্রয়িং রুমে ঢোকেন। সজল তাকে আগেই ফোন করেছিল। ডাক্তার শফিক সাহেবকে পরীক্ষা করে একটা ইনজেকশন দিয়ে দেন। ওনার মেজর কোনো অ্যাটাক হয়নি, তবে প্রেশার অনেক হাই হয়ে গেছে। মানসিক কোনো বড় শকের কারণে এমন হয়েছে। ওনাকে এখন সম্পূর্ণ বিশ্রামে রাখতে হবে। কোনো ধরনের উত্তেজনা ওনার জন্য ক্ষতিকর হতে পারে। ডাক্তার সাহেব, আমার স্বামী ঠিক হয়ে যাবে তো? ওকে ছাড়া তো আমি চোখে অন্ধ দেখছি। চিন্তার কিছু নেই, উনি ঘুমিয়ে পড়েছেন। ওনাকে ওনার ঘরে নিয়ে যান, আর কাল সকালে একবার আমার চেম্বারে নিয়ে আসবেন। সাদমান, সজল আর আরিয়ান মিলে শফিক সাহেবকে ধরে তার ঘরে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। আরিয়ান শফিক সাহেবের পায়ের কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। তার চোখে অপরাধ বোধের জল। নিতু দরজার কাছে দাঁড়িয়ে কাঁদছে। তার হাত থেকে তখনও ফোঁটা ফোঁটা রক্ত পড়ছে। মিতা ভাবি, নিতুর হাতটা একটু ব্যান্ডেজ করে দাও, ওর অনেক রক্ত পড়ছে। তুই আমার বোনের দিকে তাকাবি না আরিয়ান। তুই এখনই এই বাড়ি থেকে বের হবি। আমি তোর মুখ দেখতে চাই না। তুমি বারবার ওকে বাড়ি থেকে বের হতে কেন বলছো ভাইয়া? ও তো একা কোনো অপরাধ করেনি। আমি ওকে ভালোবেসেছি, আমাকেও বাড়ি থেকে বের করে দাও। তুই চুপ করবি নিতু? তুই জানিস তোর জন্য আজ বাবার এই অবস্থা। তুই আরেকটা কথা বললে আমি তোকে মেরেই ফেলবো। তুই আজ থেকে আমার তেজ্য পুত্র আরিয়ান। সাদমান, তুই শান্ত হ বাবা। আরিয়ান, তুই আমার সাথে আয়। আমরা এখনই ওই বাড়ি ছেড়ে চলে যাব। ওগো, এত রাতে কোথায় যাব আমরা? কাল সকাল হোক, তারপর যা সিদ্ধান্ত নেওয়ার নিও। তুমি চাইলে থাকতে পারো নাদিয়া। আমি এই মুহূর্তে এই বাড়ি ছাড়ব। যে ছেলে আমার সম্মান রাখতে পারেনি, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। রাইহান সাহেব নিজের ঘরে গিয়ে সুটকেস গোছাতে শুরু করেন। আরিয়ান বুঝতে পারে পরিস্থিতি এখন আর তার হাতে নেই। সে ধীরে ধীরে বাড়ির বাইরে বাগানের দিকে চলে যায়। রাত তখন প্রায় 12টা। আকাশে মেঘ জমেছে। টিপ টিপ করে বৃষ্টি পড়া শুরু হয়েছে। আরিয়ান গ্যারেজের পাশে একটা বেঞ্চে গিয়ে বসে। বৃষ্টিতে তার শরীর ভিজে যাচ্ছে, কিন্তু তার সেদিকে কোনো খেয়াল নেই। তার শুধু নিতুর কথা মনে পড়ছে। কি আরিয়ান, খুব তো বড় বড় কথা বলেছিলে। এখন দেখলে তো তোমার ওই সতী সাবিত্রী নিতু তোমাকে কিভাবে রাস্তায় ফেলে দিল। আরিয়ান চমকে মুখ তুলে তাকায়। দেখে গ্যারেজের সামনে রিয়া ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে। রিয়া, তুমি এত রাতে এখানে কি করছো? তুমি কি আমাকে শান্তিতে থাকতে দেবে না?
আমি তোমাকে সাহায্য করতে এসেছি আরিয়ান। তুমি যদি এখনও আমার কাছে ফিরে আসো, আমি সবাইকে বুঝাবো যে ওই ভিডিওটা ফেক ছিল। আমি তোমাকে এখনও ভালোবাসি। তোমার ভালোবাসা আমার দরকার নেই রিয়া। তুমি যা ক্ষতি করার করেছো, এখন দয়া করে আমার চোখের সামনে থেকে যাও। আমি নিতুকে ছাড়া কাউকে জীবনে ভাবতে পারবো না। তুমি খুব পস্তাবে আরিয়ান। নিতুর পরিবার জীবনেও তোমাকে মেনে নেবে না। কাল সকালেই দেখবে নিতুর বিয়ে ফাহিমের সাথে ঠিক হয়ে গেছে। রিয়া একটা তাচ্ছিল্যের হাসি হেসে সেখান থেকে চলে যায়। আরিয়ান বৃষ্টির মধ্যে মাথা নিচু করে বসে থাকে। হঠাৎ সে অনুভব করে তার মাথার উপর বৃষ্টি পড়ছে না। সে মুখ তুলে দেখে নিতু তার পাশে দাঁড়িয়ে আছে। নিতু নিজের গায়ের ওড়না দিয়ে আরিয়ানের মাথাটা ঢেকে রেখেছে। নিতুর শরীর বৃষ্টিতে সম্পূর্ণ ভিজে গেছে। নিতু, তুমি এই বৃষ্টির মধ্যে এখানে কেন? তোমার হাত কেটে গেছে, তোমার তো জ্বর আসবে। আসুক জ্বর, আমি তোমাকে এই বৃষ্টির মধ্যে একা ফেলে কিভাবে ঘরে থাকি? তুমি তো আমার জীবন আরিয়ান। তুমি ফিরে যাও নিতু। আঙ্কেল যদি জানতে পারে তুমি আমার সাথে দেখা করতে এসেছো, তাহলে আর রক্ষা থাকবে না। আমি কাউকে ভয় পাই না আরিয়ান। তুমি আমাকে তোমার বুকে লুকিয়ে রাখো। আমি এই বৃষ্টির মধ্যে তোমার আদর চাই। নিতু আরিয়ানের হাত ধরে তাকে গ্যারেজের ভেতরে থাকা একটা পুরনো গাড়ির কাছে নিয়ে যায়। গ্যারেজের ভেতরটা ঘুটঘুটে অন্ধকার। নিতু আরিয়ানকে গাড়ির পেছনের সিটে টেনে বসায়। নিতু, তুমি আসলেই পাগল। পরিস্থিতি কতটা খারাপ তুমি বুঝতে পারছো না। তোমার বাবা অসুস্থ, আমার বাবা আমাকে ত্যায্যপুত্রও করছে, আর তুমি এখন এসব চাইছো? আমি পরিস্থিতি বুঝতে চাই না আরিয়ান। আমি শুধু জানি তুমি কাল এই বাড়ি থেকে চলে যাবে। তার আগে আমি তোমাকে মন ভরে ভালোবাসতে চাই। আমি চাই তুমি আমার শরীরের প্রতিটা ইঞ্চিতে তোমার অধিকারের চিহ্ন রেখে যাও। নিতু আরিয়ানের ভেজা শার্টের বোতামগুলো এক টানে ছিঁড়ে ফেলে। তার গরম নিঃশ্বাস আরিয়ানের ঠান্ডা শরীরে একটা আগুনের হলকা তৈরি করে। নিতু আরিয়ানের বুকের উপর চুমু খেতে শুরু করে। আরিয়ান নিজেকে আর আটকাতে পারে না। সে নিতুর ভেজা সালোয়ার কামিজের ওপর দিয়ে তার কোমর শক্ত করে জড়িয়ে ধরে। নিতুর ঠোঁটজোড়া আরিয়ানের ঠোঁটকে প্রবল তৃষ্ণায় শুষে নেয়। তুমি একটা নেশা নিতু, তোমাকে ছাড়া আমি কিভাবে বাঁচবো বুঝতে পারছি না। তোমাকে ছাড়া বাঁচতে কে বলেছে? তুমি আমাকে এমনভাবে আদর করো যেন এই রাতটা আর কখনো শেষ না হয়। আরিয়ান নিতুকে গাড়ির সিটের ওপর শুইয়ে দেয়। অন্ধকারের মাঝেও আরিয়ান নিতুর চোখের সেই বন্য চাহনি দেখতে পাচ্ছে। সে নিতুর গলার কাছে মুখ নিয়ে গিয়ে গভীরভাবে ভালোবাসার ছাপ বসিয়ে দেয়। নিতুর শরীরটা ধনুকের মতো বেঁকে যায়। সে আরিয়ানের পিঠে তার নখগুলো দিয়ে আঁকড়ে ধরে। বৃষ্টির শব্দের সাথে মিশে যায় তাদের দুজনের চাপা গোঙানির শব্দ। তাদের শরীরের ঘর্ষণ আর উষ্ণতা গ্যারেজের স্যাঁতসেঁতে পরিবেশকেও যেন উত্তপ্ত করে তোলে। এই নিষিদ্ধ আর লুকোচুরি প্রেমের মাঝে যে একটা অদ্ভুত রোম্যান্স আছে, সেটা তারা দুজনেই প্রতিটা শিরায় শিরায় উপভোগ করছে। নিতু, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি সব ঠিক করে দেব। আমি তোমাকে কারো হতে দেব না। আমাকে কারো হওয়ার অধিকার কে দিয়েছে? আমি তো জন্ম থেকেই তোমার। আমাকে আরো গভীরে অনুভব করো আরিয়ান। নিতুর সাহসী কথায় আরিয়ানের ভেতরে একটা উন্মাদনা তৈরি হয়। সে সব বাধা ভুলে গিয়ে নিতুর ভালোবাসার সমুদ্রে ডুব দেয়। প্রায় 2 ঘন্টা পর বৃষ্টি কিছুটা কমে আসে। আরিয়ান নিতুকে নিজের বুকের ভেতর জড়িয়ে ধরে গাড়ির সিটে শুয়ে আছে। আরিয়ান, আমাকে এবার ঘরে যেতে হবে। কাল সকালে অনেক বড় যুদ্ধ করতে হবে আমাদের। তুমি সাবধানে ঘরে যাও, আমি সকালের জন্য অপেক্ষা করব। নিতু চুপি চুপি গ্যারেজ থেকে বেরিয়ে নিজের ঘরে চলে যায়। আরিয়ান সেভাবেই গ্যারেজে বসে থাকে। পরের দিন সকালে পুরো বাড়িতে একটা থমথমে নীরবতা। রোদ ওঠার পর আরিয়ান ড্রয়িং রুমে আসে। সেখানে সবাই আগে থেকেই উপস্থিত। শফিক সাহেব একটা ইজি চেয়ারে বসে আছেন, তাকে খুব দুর্বল দেখাচ্ছে। রাইহান সাহেব তার ব্যাগপত্র নিয়ে দরজার কাছে দাঁড়িয়ে আছেন। শফিক ভাই, আমরা তাহলে আজই চলে যাচ্ছি। আপনার কাছে আমার কোনো মুখ নেই, আমাকে ক্ষমা করে দেবেন। আপনি যাবেন না রায়হান ভাই, আপনি আমার ভাই। আপনার ছেলের জন্য আমি আপনাকে হারাতে পারি না। আরিয়ান এই বাড়ি থেকে যাবে, আপনি না। বাবা একদম ঠিক বলেছে। আরিয়ান, তুই এখনই বের হ। আমি চলে যাব সাদমান, কিন্তু আঙ্কেল, যাওয়ার আগে আমি আপনার কাছে একটাই অনুরোধ করতে চাই। আমি নিতুকে খুব ভালোবাসি, আমাকে একটা সুযোগ দিন।
সুযোগ? তুই আমার সম্মান শেষ করেছিস আর আমি তোকে সুযোগ দেব? আমি সিদ্ধান্ত নিয়েছি আগামীকালই নিতুর বিয়ে। কি বলছো তুমি এইসব? ছেলে কোথায় পেলি তুমি? ফাহিম ফাহিম সকালে আমাকে ফোন করেছিল, সে নিতুকে এখনই বিয়ে করতে রাজি। কালই ফাহিমের সাথে নিতুর বিয়ে হবে। ভাইজান, এত তাড়াহুড়া করে বিয়ে দেবেন? মেয়েটা তো মন মানতে হবে। ওর মন আমি বুঝবো না। ও আমার সম্মান নষ্ট করেছে, আমি ওর ইচ্ছার কোনো দাম দেবো না। কালই ওর বিয়ে হবে। হ্যাঁ আঙ্কেল, আমি চলে এসেছি, আপনারা চিন্তা করবেন না, আমি নিতুকে খুব সুখে রাখবো। ফাহিম, তুমি তো দেখি শকুনের মতো বসেছিলে। একটা মেয়ের অমতে তাকে বিয়ে করে তুমি কিভাবে সুখী হবে? সজল ভাই, আমি নিতুকে ভালোবাসি, আর বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। তুমি একটা স্বার্থপর ফাহিম, তুমি নিতুর দুর্বলতার সুযোগ নিচ্ছ। আরে ভাই সব, আমি আবার চলে এলাম। আমি সকালে শুনলাম মিতুর নাকি বিয়ে। ফাহিম ছেলেটা তো ভালোই, আমি বলি কি বিয়েটা দিয়ে দেন। বস, আপনি আবার এখানে কেন? আপনি তো সব বিষয়েই নাক গলান। আরে আমি তো কর্পোরেটের মানুষ, যেখানে সমস্যা সেখানেই আমার সলিউশন। ঠিক এই সময় নিতু নিজের ঘর থেকে বেরিয়ে আসে। সে খুব শান্ত, তার চোখে কোনো জল নেই। সে ধীর পায়ে শফিক সাহেবের সামনে এসে দাঁড়ায়। বাবা, তুমি সত্যিই চাও আমি ফাহিমকে বিয়ে করি? হ্যাঁ মা, এটাই তোর জন্য ভালো। ফাহিম ছেলেটা তোকে সুখে রাখবে। হ্যাঁ, আরিয়ান যদি এই বাড়ি থেকে চলে যায় তবে আমি কাল ফাহিমকে বিয়ে করব। নিতুর এই কথায় পুরো ড্রয়িং রুম স্তব্ধ হয়ে যায়। আরিয়ানের মনে হলো তার মাথায় আকাশ ভেঙে পড়েছে। সে নিতুর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। নিতু, তুমি এসব কি বলছো? তুমি ফাহিমকে বিয়ে করবে? আমাদের ভালোবাসার কোনো দাম নেই তোমার কাছে? তুমি তো চলেই যাচ্ছ আরিয়ান। তুমি তো আমাকে এই পরিবারের সামনে রক্ষা করতে পারলে না, তাহলে আমি কেন তোমার জন্য অপেক্ষা করব? এই তো আমার বোনের মতো কথা বলেছিস। তুই একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছিস নিতু, আমি তোর জন্য খুব গর্বিত। নিতু, তুই পাগল হয়েছিস। তুই আরিয়ানকে ছাড়া কিভাবে বাঁচবি? তুই তো কাল রাতেও ওর জন্য কাঁদছিলি। হ্যাঁ নিতু আপু, তুমি মিথ্যা বলছো। তুমি আরিয়ান ভাইকে ছাড়া কাউকে ভালোবাসতে পারো না। তোমরা কেউ কিছু জানো না। আমি আমার বাবার সম্মান বাঁচাতে ফাহিমকে বিয়ে করব। আরিয়ান, তুমি এক্ষুনি এ বাড়ি থেকে চলে যাও। আমি চলে যাব নিতু, কিন্তু তুমি এটা খুব ভুল করছো। তুমি জীবনেও সুখী হতে পারবে না ফাহিমকে বিয়ে করে। আরিয়ান আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না। সে হনহন করে বাড়ি থেকে বেরিয়ে যায়। তার চোখে জল, বুকে একটা বিশাল পাথর চেপে বসেছে। সে বুঝতে পারছে না নিতু হঠাৎ করে কেন এমন সিদ্ধান্ত নিল। এদিকে ড্রয়িং রুমে ফাহিম খুব খুশি। সে নিতুর কাছে গিয়ে দাঁড়ায়। নিতু, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে পৃথিবীর সবচেয়ে সুখী মেয়ে বানাবো। সে তো কাল বিয়ের পরই বোঝা যাবে ফাহিম ভাই। আপনি এখন যান, কাল বিয়ের প্রস্তুতি নিন। নিতু খুব শান্তভাবে ফাহিমকে বিদায় করে দিয়ে নিজের ঘরে চলে যায়। দাদি হঠাৎ করে নিজের ঘর থেকে বেরিয়ে আসে। কিরে, বিয়া কার? নিতুর বিয়া? ওলারে তো দেখলাম না। দাদি, তুমি কাল এসো, কাল বিশাল খানা খাদ্য হবে। তুমি এখন ঘুমাও। সজল, তুমি এত শান্ত কিভাবে আছো? আরিয়ান তো চলে গেল, আর নিতু এই বিয়েতে রাজি হয়ে গেল। আমার তো কিছুই বিশ্বাস হচ্ছে না। আমারও বিশ্বাস হচ্ছে না মিতা। নিতু মেয়েটা সুবিধার না, ও নিশ্চয়ই কোনো বড় গেম খেলছে। ও এত সহজে আরিয়ানকে ছেড়ে দেওয়ার পাত্রী না। সাহেব, আপনারা তো বিয়ার ঠিক কইরাই ফেললেন, কিন্তু আমাগো তো কোনো টাকাই দিলেন না। লতা, তুই যদি আর একটা কথা বলিস আমি তোকে পুলিশে দেব। তুই আমার বোনের ভিডিও করে ব্ল্যাকমেল করতে চেয়েছিস, এখন এই বাড়ি থেকে দূর হ। সাদমান সাহেব, আমাকেও মাফ করে দেন, আমরা গরিব মানুষ, ভুল হইয়া গেছে। তোরাও কালকের মধ্যেই এই বাড়ি থেকে চলে যাবি। আমি তোদের মতো নিমক হারামদের মুখ দেখতে চাই না। সাদমানের ধমকে লতা আর কাশেম মাথা নিচু করে চলে যায়। শফিক সাহেব কিছুটা স্বস্তি অনুভব করেন। রাইহান সাহেবও তার ব্যাগপত্র আবার ঘরে রেখে দেন। তিনি ভাবেন নিতুর যখন বিয়ে হয়েই যাচ্ছে তখন আরিয়ানের উপর আর তার রাগ করে লাভ নেই। পরের দিন সকাল, বাড়িতে বিয়ের সাজো সাজো রব। ফাহিমের পরিবার থেকে সবাই চলে এসেছে। কাজী সাহেব ড্রয়িং রুমে বসে আছেন। নিতুকে পার্লার থেকে সাজিয়ে নিয়ে আসা হয়েছে। তাকে একটা লাল রঙের বেনারসি পরানো হয়েছে। তাকে দেখে মনে হচ্ছে যেন কোনো স্বর্গের অপ্সরী, কিন্তু তার মুখে কোনো হাসি নেই, কোনো বিষাদও নেই। সে খুব স্বাভাবিক একটা অভিব্যক্তি নিয়ে বসে আছে। নিতু, তোকে খুব সুন্দর লাগছে রে। তুই আজ আমাকে খুব শান্তি দিয়েছিস। ভাইয়া, তুমি শুধু আজ দেখো
আজ তোমার শান্তিটা কোথায় গিয়ে পৌঁছায়। নিতুর কথার অর্থ সাদমান ঠিক বুঝতে পারে না। কাজী সাহেব খাতা খুলে বসলেন। তো বাবা শফিক সাহেব, মেয়ের বাবা হিসেবে আপনি কি অনুমতি দিচ্ছেন? হ্যাঁ কাজী সাহেব, আমি সম্পূর্ণ অনুমতি দিচ্ছি। আপনারা বিয়ের কাজ শুরু করুন। কাজী সাহেব ফাহিমের দিকে তাকালেন। বাবা ফাহিম, আপনি কি এই বিয়েতে রাজি আছেন? জি কাজী সাহেব, আমি আলহামদুলিল্লাহ কবুল বলছি। ফাহিম হাসি মুখে কবুল বলে দেয়। এবার কাজী সাহেব নিতুর দিকে তাকালেন। পুরো ড্রয়িং রুমে পিনপতন, নীরবতা। সবাই নিতুর উত্তরের জন্য অপেক্ষা করছে। মা নিতু, আপনি কি এই বিয়েতে রাজি আছেন? আপনি কবুল বলুন মা। নিতু কাজী সাহেবের দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দেয়। সে ধীরে ধীরে নিজের বিয়ের বেনারসির আঁচলটা একটু ঠিক করে নেয়। তারপর সে তার হাতের ছোট্ট পার্সটা খোলে। কাজী সাহেব, আমার একটা প্রশ্ন ছিল। জি মা, বলুন। ইসলামী শরীয়ত অনুযায়ী একজন বিবাহিত নারী কি তার স্বামীকে তালাক না দিয়ে দ্বিতীয়বার বিয়ে করতে পারে? নিতুর এই অদ্ভুত প্রশ্নে কাজী সাহেব আকাশ থেকে পড়েন। পুরো ড্রয়িং রুমের মানুষজন হতবাক হয়ে নিতুর দিকে তাকিয়ে থাকে। নাউজুবিল্লাহ, এ কেমন কথা মা? একজন বিবাহিত নারী কখনোই দ্বিতীয় বিয়ে করতে পারে না। এটা সম্পূর্ণ হারাম। তুই এসব কি আবল তাবল বলছিস নিতু? তোর মাথা কি খারাপ হয়ে গেছে? কবুল বল তাড়াতাড়ি। নিতু, কোনো নাটক করবি না বলছি, সোজা কবুল বল। নাটক তো আমি করছি না ভাইয়া, নাটক তো তোমরা করছো। কাজী সাহেব যখন বলেই দিলেন যে বিবাহিত নারী দ্বিতীয় বিয়ে করতে পারবে না, তখন আমি ফাহিম ভাইকে কিভাবে কবুল বলবো? ফাহিম সোফা থেকে লাফিয়ে ওঠে। মানে কি? তুমি বিবাহিত মানে কি? মানে খুব সোজা ফাহিম ভাই, আমি বিবাহিত, আমি আরেকজনের স্ত্রী, তাই এই বিয়েটা হওয়া কোনোভাবেই সম্ভব না। নিতুর এই কথায় ড্রয়িং রুমে যেন একটা বিশাল বোমা ফাটে। শফিক সাহেব আবার বুকে হাত দিয়ে বসে পড়েন। ডাইহান সাহেব এবং নাদিয়া বেগম একে অপরের দিকে মুখ চাওয়াচাই করতে থাকেন। সজল আর মিতা অবাক হয়ে নিতুর দিকে তাকিয়ে আছে। সাদমান রাগে কাঁপতে কাঁপতে নিতুর সামনে গিয়ে দাঁড়ায়। তুই এসব কি ফালতু কথা বলছিস নিতু? তোর মাথা কি পুরোপুরি খারাপ হয়ে গেছে? বিবাহিত মানে কি? তুই কার স্ত্রী? আমার সাথে কি কোনো ধরনের মজা হচ্ছে এখানে? আঙ্কেল, আপনারা কি আমাকে অপমান করার জন্য ডেকে এনেছেন? আপনাদের মেয়ে বলছে সে বিবাহিত। ফাহিম বাবা, তুমি শান্ত হও। এই মেয়েটা আরিয়ানের চোখে পাগল হয়ে গেছে, ওইসব মিথ্যে বলছে। তুই চুপ করবি বেহায়া মেয়ে। কাজী সাহেব, আপনি আপনি পড়ানো শুরু করুন। আমি একদম সুস্থ আছি বাবা, আর আমি কোনো মিথ্যা বলছি না। আমি সত্যি সত্যিই বিবাহিতা, আর আমার স্বামীর নাম আরিয়ান। ওরে আল্লাহ, এই মেয়ে তো দেখি আমাদের জ্যান্ত মেরে ফেলবে। তুই আরিয়ানের স্ত্রী মানে কি? তোদের বিয়ে কবে হলো? কেউ তো কিছু জানে না। নিতু খুব শান্তভাবে তার হাতের ছোট পার্স থেকে ভাঁজ করা একটা কাগজ বের করে শফিক সাহেবের সামনে টেবিলে ছুঁড়ে দেয়। কাগজটা দেখেই সবার চোখ ছানা বড়া হয়ে যায়। এটা আমার আর আরিয়ানের বিয়ের কাবিননামা। আপনারা চাইলে ভালো করে পড়ে দেখতে পারেন, সব লিগ্যাল সাইন আর সিল দেওয়া আছে। শফিক সাহেব কাঁপা কাঁপা হাতে কাগজটা তুলে নেন। রায়হান সাহেবও তার পাশে এসে দাঁড়ান। দুজনেই কাবিননামার দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে যান। শফিক ভাই, এটা তো আসল কাবিননামা মনে হচ্ছে, কিন্তু তারিখটা তো দেখছি আজ থেকে 2 বছর আগের। বাবা, আমাকে দাও কাগজটা। এটা হতেই পারে না, এটা নিশ্চয়ই কোনো জাল কাগজ। সাদমান কাগজটা ছো মেরে নিয়ে পড়তে শুরু করে। তার চোখ কপালে উঠে যায়। সেন্ট মার্টিন কাজে অফিস, 2 বছর আগে আমরা যখন সবাই মিলে সেন্ট মার্টিন ট্যুরে গিয়েছিলাম, তখন তোরা বিয়ে করেছিস। আরিয়ান কোথায়? ওকে আজ আমি খুন করব। ঠিক সেই মুহূর্তে ড্রয়িং রুমের দরজায় আরিয়ান এসে দাঁড়ায়। তাকে দেখে মনে হচ্ছে সে অনেক দূর থেকে ছুটে এসেছে। তার চুলগুলো এলোমেলো। আমাকে খুন করার দরকার নেই ভাইয়া, আমি এখানেই আছি। আমি শহর ছেড়ে যাইনি, আমি আমার বউকে ছেড়ে কোথাও যেতে পারি না। আরিয়ান, তুমি একটা প্রতারক। তুমি নিজের বন্ধুর বোনের সাথেই এমন নোংরামি করতে পারলে? ফাহিম ভাই, আপনি নিজের চরকায় তেল দিন। নিতু আমার লিগেল স্ত্রী, এখানে আপনার কোনো অধিকার নেই কথা বলার। আরিয়ান বাবা, তুই এসব কি বলছিস? তোরা 2 বছর আগে লুকিয়ে বিয়ে করেছিস, আর আমাদের কাউকে ঘুণাক্ষুরেও জানতে দিসনি। মা, আমাকে ক্ষমা করো, আমি তোমাদের সব সত্যি কথা বলতে চেয়েছিলাম। আমি অনেকবার চেষ্টা করেছি, কিন্তু এই নিতুর জন্য আমি পারিনি। নিতুর জন্য পড়িসনি মানে? তোরা বিয়ে করেছিস, আবার এক ছাদের নিচে 2 বছর ধরে লুকিয়ে প্রেম করেছিস। হেই, তোদের কি একটু লজ্জা করলো না? হ্যাঁ বাবা, এখনো
বাবা এখানে লজ্জার কি আছে? স্বামী স্ত্রী তো একটু প্রেম করবেই। তুই চুপ করবি নি তো? আরিয়ান তুই বল, তুই কেন সত্যিটা আমাদের জানাসনি? তোর কি সাহস হয়নি? ভাইয়া তুমি বিশ্বাস করো, আমি বিয়ের পরদিনই সবাইকে জানাতে চেয়েছিলাম, কিন্তু নিতু আমাকে কোরআন শরীফ ছুঁয়ে কসম করিয়েছিল আমি যেন কাউকে না বলি। কেন নিতু মা, তুমি এমন কেন করলে? তোমাদের বিয়ে তো আমরা এমনিতেই মেনে নিতাম, এত বড় লুকোচুরির কি দরকার ছিল? সবাই এখন নিতুর দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে আছে। নিতু খুব স্বাভাবিক ভঙ্গিতে সোফায় বসে পড়ে, তার ঠোঁটের কোণে একটা দুষ্টু হাসি। কারণ স্বাভাবিক, স্বামী স্ত্রীর জীবন খুব বোরিং। ওটা তো সবার সামনে একসাথে থাকা, একসাথে খাওয়া, কোনো থ্রিল নেই। আমার বেস্ট ফ্রেন্ডের বোন হিসেবে লুকিয়ে লুকিয়ে প্রেম করার যে মজা, সেটা লিগেল বউ হিসেবে নেই। কি বলছিস তুই নিতু? শুধু থ্রিলের জন্য তুই নিজের বিয়ে 2 বছর লুকিয়ে রেখেছিস? হ্যাঁ সজল ভাই, একটু ভেবে দেখো, মাঝরাতে চুপি চুপি আরিয়ানের রুমে যাওয়া, ধরা পড়ার ভয়, আলমারির ভেতর লুকিয়ে থাকা, লতা খালার নজর এড়িয়ে ছাদে গিয়ে আদর খাওয়া, এগুলোর মধ্যে যে পরিমাণ থ্রিলার অ্যাডভেঞ্চার আছে, সেটা কি বউ হয়ে বুক ফুলিয়ে ঘুরে বেড়ানোতে পাওয়া যেত? নিতুর মুখে এই চরম সত্য আর অদ্ভুত লজিক শুনে ড্রয়িং রুমের সবাই আক্ষরিক অর্থেই পাথর হয়ে যায়। কেউ কোনো কথা বলতে পারছে না। সবার মাথায় এই তথ্যটা প্রসেস হতে কিছুটা সময় লাগে। ওরে বাবা, আমি তো ভেবেছিলাম আমি অনেক চালাক, কিন্তু তুই তো দেখি পুরো ক্রিমিনাল মাইন্ডের মেয়ে রে নিতু। শুধু একটু লুকিয়ে রোম্যান্স করার জন্য তুই এত বড় ফ্যামিলি ড্রামা করলি? ড্রামা তো আমি করিনি মিতা ভাবি, ড্রামা তো ভাইয়া আর বাবা করলো। আমি তো আরিয়ানকে বলেছিলাম যতদিন সম্ভব আমরা এই সিক্রেট রোম্যান্স চালিয়ে যাব, কিন্তু রিয়া এসে সব প্ল্যান ঘেটে দিল। তুই একটা ডাইনি নিতু। তুই আমাকে আরিয়ানের জীবন থেকে সরানোর জন্য এত বড় নাটক করেছিস। রিয়া আপু, তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো? তুমি তো বিনা দাওয়াতে এসেছো। আমার আর আরিয়ানের মাঝে আসার চেষ্টা করলে আমি এর চেয়েও বড় কিছু করতে পারি, সেটা তো আগেই বলেছিলাম। রিয়া চল এখান থেকে, এই মেয়ে আসলে একটা সাইকো। এর সাথে পেরে ওঠা আমাদের কর্ম নয়। রিয়া আর যারা চরম অপমানিত হয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। ফাহিম তখনও রাগে ফুঁসছে। আঙ্কেল, আপনারা আপনার এই সাইকো মেয়ে আর জামাইকে নিয়ে থাকুন। আমার পক্ষে এখানে এক মুহূর্তেও থাকা সম্ভব না। আমার বাবা মাকে আমি বুঝিয়ে বলবো। ফাহিম হন হন করে বেরিয়ে যায়। কাজী সাহেব এতক্ষণ হাঁ করে সব শুনছিলেন। শফিক সাহেব, আমি তাহলে আসি। আপনাদের তো আর আমাকে দরকার নেই, আগে থেকেই কাজ সারা। আমার ভিজিটটা দিয়ে দিলে ভালো হতো। কাজী সাহেব আপনি আসুন তো এখন, এমনিতেই আমার মাথা ঘুরছে। আমার নিজের মেয়ে আমাকে 2 বছর ধরে বোকা বানিয়েছে। ওগো, এখন আর রাগ করে কি হবে? ওরা তো বিয়ে করেই ফেলেছে, আর দোষ তো পুরোটাই তোমার মেয়ের। আরিয়ান তো বেচারা ফেঁসে গেছে। আন্টি, আপনি একদম ঠিক বলেছেন। আমি গত 2 বছর ধরে চরম আতঙ্কে দিন কাটিয়েছি। কখন ভাইয়া দেখে ফেলে, কখন আঙ্কেল দেখে ফেলে, আমার তো রাতে ঘুমই হতো না। তোর ঘুম হতো না? আর কাল রাতে তুই যে আমার বোনের সাথে গ্যারেজের ভিতর, ওইসব কি ছিল? সাদমানের কথায় আরিয়ান আর নিতু দুজনেই একটু লজ্জা পেয়ে মাথা নিচু করে। ভাইয়া তুমি শুধু শুধু রেগে যাচ্ছ। আমরা তো হাজব্যান্ড ওয়াইফ, আমরা একটু রোম্যান্স করতেই পারি। ব্রিলিয়ান্ট, দিস ইজ হোয়াট আই কল মাস্টারমাইন্ড। সাদমান সাহেব, আপনার বোনের তো কর্পোরেট ওয়ার্ল্ডে আসা উচিত। যেভাবে সেই রিস্ক ম্যানেজমেন্ট আর সিক্রেটসি মেনটেন করেছে, জাস্ট মাইন্ড ব্লোয়িং। বস, আপনি সব জায়গায় কর্পোরেট জ্ঞান দেবেন না তো। এটা একটা ফ্যামিলি ম্যাটার। তবে মানতে হবে, নিতুর আইডিয়াটা জোস ছিল। কিরে, বিয়ে কি শেষ? ফাইম পোলাডা তো দেখলাম না। আরিয়ানের গলা পাইতেছি মনে হয়। দাদি, তোমার আরিয়ান ভাইয়েই নিতু আপুর পর, ওদের বিয়ে অনেক আগে হয়ে গেছে। আগে হইয়া গেছে? তাইলে তো খুবই ভালো। আমি তো আগেই কইছিলাম আরিয়ান পোলাডা খুব ভালা। যা মিষ্টি নিয়ে আয়। সাহেব, আমার তো মাথা ঘুরাইয়া উঠতাছে। আমি তো ভাবছিলাম আরিয়ান সাহেব খারাপ কাম করতাছে, এখন দেখি উনি নিজের বইয়ের লগে প্রেম করতাছিল। হলতা, আমরা মিশেমিশি তোকে পিছনে লাগছিলাম। আমাকেও তো কোনো দোষ নাই সাহেব। লতার কাশেম, তোরা দুজন আর একটা কথা বললে আমি তোদের ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব। তোরা ব্ল্যাকমেল করতে চেয়েছিলি। ভাইয়া, ওদের মাফ করে দাও। আজ আনন্দের দিন, আমি আমার বউকে আজ
সবার সামনে গ্রহণ করছি। এর চেয়ে বড় আনন্দ আর কি হতে পারে? নিতু, তুই আমাকেও বলিসনি আমি তোর বেস্ট ফ্রেন্ড, আর তুই আমার থেকেও এত বড় কথা লুকিয়ে রাখলি। সরি ফারা, তোকে বললে তুই হয়তো এক্সাইটমেন্টে কাউকে বলে দিতি। আমি কোনো রিস্ক নিতে চাইনি। ভাই সব আমি তো সব শুনলাম, ঘটনা তো পুরো সিনেমার মতো। তা আপনাদের রাগ কি এখন কমছে? রফিক সাহেব, রাগ তো কমেছে, কিন্তু এই দুই বাঁদরকে আমি কি শাস্তি দেবো সেটাই তো বুঝতে পারছি না। রায়হান ভাই আপনি কিছু বলুন। আমি আর কি বলবো শফিক ভাই, আমার ছেলেও তো ওর সাথে সমানভাবে জড়িত। তবে যাই হোক, ওরা তো কোনো খারাপ কাজ করেনি, ওরা বিয়ে করেছে, আমরা ওদের আশীর্বাদ করি। একদম ঠিক কথা। আমার তো অনেক দিনের শখ ছিল নিতুকে আমার বাড়ির বউ করার। আল্লাহ আমার মনের ইচ্ছা এমন অদ্ভুতভাবে পূরণ করবে সেটা ভাবতেও পারিনি। ড্রয়িং রুমের এতক্ষণকার থমথমে ইমোশনাল পরিবেশ মুহূর্তের মধ্যেই হাসি খুশিতে পরিণত হয়। সাদমান এগিয়ে গিয়ে আরিয়ানকে জড়িয়ে ধরে। তুই একটা গাধা আরিয়ান, তুই আমাকে একবার বললেও তো আমি মেনে নিতাম, কিন্তু তুই আমার বোনের পাগলামিতে সায় দিয়েছিস। ভাইয়া, আমি ওকে ছাড়া বাঁচতে পারতাম না, আর ওর জেদ তো তুমি জানোই। আমাকে মাফ করে দে ভাইয়া। মাফ করলাম, কিন্তু আজ থেকে আমার বোন তোর দায়িত্ব। ও যা জ্বালাতন করার এবার তোকেই করবে। আমি কাউকে জ্বালাতন করি না, আমি খুব লক্ষ্মী বউ। হ্যাঁ, তুই কত লক্ষ্মী সেটা তো আমরা আজ দেখলাম। তুই তো পুরো একটা বোম ব্লাস্ট করেছিস। মিতা, যা তো সবার জন্য মিষ্টি নিয়ে আয়, আজ তো ডাবল সেলিব্রেশন। সবাই হাসাহাসি শুরু করে। বাড়ির পরিবেশ আবার আগের মতো আনন্দমুখর হয়ে ওঠে। শফিক সাহেব আর রায়হান সাহেব একে অপরের দিকে তাকিয়ে স্বস্তির হাসি হাসেন। সালমা বেগম আর নাদিয়া বেগম নিতুকে জড়িয়ে ধরেন। মারে, তুই তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলি। যাই হোক, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সেই রাতে বাড়িতে এক বিশাল ভোজের আয়োজন করা হয়। দুই পরিবার মিলে একসাথে ডিনার করে। ডিনারের পর সবাই যে যার ঘরে চলে যায়। আজ আর আরিয়ানকে লুকিয়ে থাকতে হবে না। আজ নিতু লিগ্যাল বউ হিসেবে আরিয়ানের ঘরে আসবে। আরিয়ানের ঘরটা আজ ফুল দিয়ে সাজানো হয়েছে। মিতা আর ফারাহ মিলে ঘরটা সুন্দর করে সাজিয়েছে। রাত তখন 12টা। আরিয়ান বিছানায় বসে আছে। তার বুকের ভেতরটা আজ অন্যরকম আনন্দে ধকধক করছে। আজ কোনো ভয় নেই, কোনো লুকোচুরি নেই। হঠাৎ দরজা খুলে নিতু ঘরে ঢোকে। তার পরনে একটা গাঢ় নীল রঙের সিফন শাড়ি, চুলগুলো খোলা, চোখে হালকা কাজল। নিতুকে দেখে আরিয়ানের মনে হলো সে যেন কোনো স্বপ্ন দেখছে। কি দেখছো এত অবাক হয়ে? নিজের বউকে আগে কখনো দেখোনি? দেখেছি, কিন্তু আজকের মতো করে কখনো দেখিনি। আজ তোমাকে সত্যি সত্যি আমার নিজের মনে হচ্ছে। নিতু এগিয়ে এসে আরিয়ানের পাশে বসে। সে আরিয়ানের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে আলতো করে চুমু খায়। আমি তো সব সময়ই তোমার ছিলাম আরিয়ান, শুধু পরিস্থিতিটা একটু অন্যরকম ছিল। ওই অন্যরকম পরিস্থিতি আর আমি চাই না নিতু। তুমি আমাকে যে পরিমাণ ভয় পাইয়েছিলে, আমার তো হার্ট অ্যাটাক হওয়ার জোগাড় হয়েছিল। কিন্তু ওই ভয়ের মধ্যে কি কোনো আনন্দ ছিল না? সত্যি করে বলো তো। যখন লতা খালা দরজার বাইরে দাঁড়িয়ে থাকতো আর তুমি আমার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলতে, তখন কি তোমার রক্ত গরম হয়ে উঠতো না? নিতুর কথায় আরিয়ান হেসে ফেলে। সে নিতুর কোমর জড়িয়ে ধরে তাকে নিজের বুকের কাছে টেনে নেয়। তা অবশ্য উঠত। তোমার ওই বন্য রূপটা আমাকে সবসময় পাগল করে দেয়। আজ কোনো ভয় নেই, কেউ দরজা টোকাও দেবে না। তাহলে আজকে তোমার রোম্যান্স কমে যাবে? একদম না, আজ তো আমি কোনো বাধাই মানব না। আজ আমি তোমাকে এমনভাবে ভালোবাসবো যেটা তুমি কল্পনাও করতে পারবে না। আরিয়ান নিতুর নীল শাড়ির আঁচলটা সরিয়ে দেয়। নিতুর উন্মুক্ত কাঁধে আরিয়ানের উষ্ণ ঠোঁটের স্পর্শ লাগতেই নিতু কেঁপে ওঠে। আরিয়ানের হাত ধীরে ধীরে নিতুর পিঠের খোলা অংশে বিচরণ করতে থাকে। নিতু আরিয়ানের শার্টের বোতামগুলো খুলতে শুরু করে। তুমি জানো আরিয়ান, আমি আজ সবচেয়ে বেশি খুশি। আজ আমি আমার ভালোবাসার পূর্ণ স্বাধীনতা পেয়েছি। আমিও। আজ তোমাকে আদর করতে গিয়ে আমাকে ছাদের ট্যাঙ্কের পেছনে লুকাতে হবে না। আরিয়ান নিতুকে পাঁচা কোলা করে তুলে বিছানার ঠিক মাঝখানে শুইয়ে দেয়। ঘরের আলোটা একটু কমিয়ে দেয় আরিয়ান। নীলচে আলোয় নিতুর ফর্সা শরীরটা মায়াবী লাগছে। আরিয়ান নিতুর ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। এই চুম্বনটা আগের সব চুম্বনের চেয়ে আলাদা। এতে কোনো তাড়াহুড়ো নেই, কোনো ভয় নেই, আছে শুধু অধিকার আর গভীর প্রেম। আরিয়ান, দরজাটা লক করেছো? হ্যাঁ জান, লক করেছি,
কেউ আসবে না। তবুও আমার না কেন জানি মনে হচ্ছে ভাইয়া এক্ষুনি দরজা ধাক্কা দিবে। তুমি একটু জোরে ভালোবাসো আমাকে, যেন ভাইয়া আসার আগেই আমাদের সব পূর্ণ হয়ে যায়। নিতুর এই অদ্ভুত কথায় আরিয়ান আবার হেসে ফেলে। এই মেয়েটার মন থেকে লুকোচুরির নেশা মনে হয় কোনোদিন যাবে না। আরিয়ান নিতুর শরীরের প্রতিটি ভাঁজে নিজের ভালোবাসার অধিকার স্থাপন করতে থাকে। নিতুর চাপা গোঙানি আর দীর্ঘশ্বাস ঘরের পরিবেশকে চরম রোমান্টিক এবং উত্তপ্ত করে তোলে। তাদের 2 বছরের জমানো সব আবেগ, ভয় আর ভালোবাসা আজ একাকার হয়ে যাচ্ছে। আমি তোমাকে পৃথিবীর সবচেয়ে সুখী মেয়ে বানাবো নিতু। তুমি শুধু সারা জীবন এভাবেই আমার বুকে মাথা রেখে থেকো। আমি কোথাও যাব না আরিয়ান, আমি শুধু তোমার। আমাকে আরো গভীরে নাও। রাতের নিস্তব্ধতা ভেঙে যায় তাদের ভালোবাসার ঐক্যতানে। দুজনের শরীর ঘেমে একাকার, তারা যেন একে অপরের আত্মায় মিশে যাচ্ছে। দীর্ঘ 2 ঘন্টার এই ভালোবাসার লড়াই শেষে দুজনেই ক্লান্ত হয়ে বিছানায় লুটিয়ে পড়ে। নিতু আরিয়ানের বুকের লোমের ভেতর মুখ লুকিয়ে রাখে। আরিয়ান তাকে শক্ত করে জড়িয়ে ধরে রাখে। আরিয়ান, হ্যাঁ বলো জান। কাল সকালে যদি আমরা ইচ্ছে করে দেরি করে ঘুম থেকে উঠি আর লতা খালা যদি দরজা ধাক্কা দেয়, তখন তুমি কি আবার আলমারিতে লুকাবে? আরিয়ান নিতুর এই কথায় সজোরে হাসতে শুরু করে। তুমি একটা আস্ত পাগল নিতু। আমি আলমারিতে কেন লুকাবো? আমি দরজা খুলে বলবো আমি আমার বউকে আদর করছিলাম, আপনারা পরে আসুন। ধুর, এতে কোনো মজা নেই। তার চেয়ে কাল আমরা ছাদে গিয়ে একটা ছবি তুলবো, তারপরে সেটা রিয়া আপুকে পাঠিয়ে দেব। তুমি যা খুশি তাই করো, এখন একটু ঘুমাও। কাল আমাদের নতুন জীবন শুরু। নিতু আরিয়ানের বুকে একটা শেষ চুমু খেয়ে চোখ বন্ধ করে। এভাবেই তাদের লুকোচুরি প্রেমের এক সফল এবং মধুর সমাপ্তি ঘটে। একটা বেস্ট ফ্রেন্ডের বোন যখন সত্যি সত্যি নিজের বউ হয়ে যায়, আর সেই বউ যদি নিতুর মতো একটু পাগল আর চরম রোমান্টিক হয়, তবে সেই সংসার যে থ্রিলিং আর ভালোবাসায় পরিপূর্ণ হবে তাতে কোনো সন্দেহ নেই।